নমস্কার, আমি রক্তিম আর তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আমরা আবার হাজির নতুন গল্প সঙ্গে নিয়ে। আজ তোমাদের জন্য থাকছে প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী প্রেমেন্দ্র মিত্রর কলমে গোয়েন্দা হলেন পরাশর বর্মা। প্রেমেন্দ্র মিত্র জন্ম 4 সেপ্টেম্বর 1904 সালে কাশীতে। একাধারে সাহিত্যিক ও চিত্র পরিচালক। লিখেছেন সাগর থেকে ফেরা, সূর্য কাঁদলে সোনা, পাঁক, কুয়াশা ইত্যাদি উপন্যাস। সৃষ্টি করেছেন ঘনাদা, মামাবাবু, ভূত শিকারী মেজকর্তা ইত্যাদি জনপ্রিয় চরিত্র। ভূষিত হয়েছেন পদ্মশ্রী, দেশিকোত্তম ও সাহিত্য আকাদেমি পুরস্কারে। 1988 সালের 3রা মে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজকের গল্পটা আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত পরাশর বর্মা সমগ্র এই বইটা থেকে। বইটা সংগ্রহ করার লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে ও পিন্ড কমেন্টে। আজকের উপন্যাসটা শোনার সুবিধার্থে আমরা 2টো পর্বে বিভক্ত করছি। এখন তোমরা শুনবে উপন্যাসের প্রথম পর্ব। গল্প শুরু করার আগে বলে রাখি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ করে নিও, আর সঙ্গে বেল আইকনটা অল করে দিও, আর তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের কাছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শ্রী প্রেমেন্দ্র মিত্রর কলমে গোয়েন্দা হলেন পরাশর বর্মা, উপন্যাসের প্রথম পর্ব। পরাশরের এই বিচিত্র কাহিনী আমার হাতে এসে পড়বার পর তার পরিবেশনার ব্যাপারে আমি প্রথম উৎসাহিত হয়েছি। এই কাহিনীতে আমার যৎসামান্য ভূমিকাও নেই, আর রচনাও আমার নয়। কাহিনীটা আমার হাতে এসে পড়ে একটু আচমকা ও অদ্ভুতভাবে। পুজোর কাগজ বের করার চাপটা সেদিন একটু হালকা হয়েছিল। সে সংখ্যার কাগজে কি কি যাবে মোটামুটি তার একটা ছক তখন করে ফেলেছি। একটু ফাঁক পেয়ে তাই জমানো চিঠি ও কাগজপত্রের স্তূপটা যতটা পারি গতি করবার চেষ্টায় ছিলাম। এবারের জমানো কাগজের গাদায় একটা মাত্র ভারী রেজিস্ট্রি করা প্যাকেট দেখতে পেয়েছিলাম। প্যাকেটের ভেতর পরিচ্ছন্ন হাতে লেখা বেশ মোটা এক পাণ্ডুলিপির তাড়া। কিন্তু হিমালয় ভ্রমণ বা ঐতিহাসিক উপন্যাস তো নয়ই, এমনকি দুঃসাহসিক সাহিত্যে যুগান্তর আনা খেউর কীর্তনও নয়। সম্পূর্ণ অন্য এবং অপ্রত্যাশিত কিছু। সম্পূর্ণ অপরিচিত একজন লিখেছেন, কৃত্তিবাস বাবু, আপনি কাগজে পরাশর বর্মার কীর্তিকাহিনী প্রকাশ করেছেন দেখে আনন্দিত হয়েছি। আপনার প্রকাশিত কাহিনীগুলো পড়েই এই লেখা পাঠাতে উৎসাহিত হলাম। পরাশর বর্মার গোয়েন্দাগিরির অনেক বাহাদুরির কথাই আপনি লিখেছেন, কিন্তু কেন, কখন, কিভাবে পরাশর বর্মা প্রথম গোয়েন্দাগিরিতে আকৃষ্ট হল তা বোধহয় জানেন না। পরাশর বর্মার অনুরাগীদের জন্য সে আখ্যান প্রকাশিত হওয়া উচিত বলে মনে করি। এই পর্যন্ত পড়েই ব্যস্ত হয়ে রেজিস্টার্ড প্যাকেটের ছেঁড়া মোড়কটা থেকে জানলাম দক্ষিণের সুদূর জলারপেট বলে এক শহর থেকে চিঠিটা পাঠানো হয়েছে। লেখকের নাম শ্রী জলধর রায়। নামটা দেখে একটু অবাকই হলাম। পরাশরের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়ে এখন সেটা গভীর অন্তরঙ্গতায় পৌঁছেছে বললেও বাড়িয়ে বলা হয় না, কিন্তু তার মুখে এই নাম কখনো শুনেছি বলে আমার মনে পড়ে না। তার হদিশ হয়তো জলধর রায়ের বিবরণী পাবো আশা করে সাগ্রহে তা পড়তে শুরু করলাম। পরাশর বর্মা ছেলেবেলা থেকেই কবিতা লেখায় উৎসাহী, কিন্তু গোয়েন্দাগিরির কোনো অভিলাষ তার ছিল না। আপনি বোধহয় জানেন, পরাশর বর্মা বিজ্ঞানের ছাত্র ছিল। ইদানিং যা পূর্ব পাকিস্তান, সেখানকার কলেজে আমি তার সহপাঠী ছিলাম। আমাদের বন্ধুত্ব অটুট থাকবারই কথা, কিন্তু জীবিকা অর্জনের দায়ে বহুদিন আমাকে দেশ ছাড়া হয়ে থাকতে হওয়ার দরুন তার সঙ্গে যোগাযোগটা অনেককাল ধরে আর রক্ষা করতে পারিনি।
তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএসসি পরীক্ষা দিয়েছি। পরীক্ষার ফল বেরোতে দেরি আছে, তাই ছুটির সুযোগে দুই বন্ধু কদিনের জন্য কলকাতায় এসেছি বেড়াতে। আমি উঠেছি গ্রাম সম্পর্কে এক মামার মেসে অতিথি হয়ে, আর পরাশর উঠেছে শিয়ালদার কাছে একটা সস্তা হোটেলে। প্রতিদিন সকালে হয় পরাশর আমার মেসে আসে, নয় আমি তার হোটেলের ঘরে গিয়ে হাজির হই। তারপর যেদিন যেমন খুশি চিড়িয়াখানা, জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, ভিক্টোরিয়া মেমোরিয়াল তো বটেই, স্টিমারে কি ট্রেনে চড়ে দক্ষিণেশ্বর, বেলুড়, ডায়মন্ড হারবার, ব্যান্ডেল, তারকেশ্বর এইসব ঘুরে আসি। বিকেল বেলাটা বরাদ্দ থাকে সাধারণত থিয়েটার বা বায়োস্কোপের জন্য। শহরের কোনো থিয়েটার বায়োস্কোপের নতুন নাটক বা ছবি আমরা বাদ দিই না। আর সেই রকম কিছু না থাকলে কার্জন পার্ক কি গড়ের মাঠে বসে গল্প করে আর পরাশরের কবিতা শুনে বেশ রাত পর্যন্ত কাটিয়ে যে যার আস্তানায় ফিরি। পরাশর তখন প্রতিদিন রাশি রাশি কবিতা লিখছে। কলকাতায় ছুটির মেয়াদ এবং রসদ দুই যখন ফুরিয়ে এসেছে, তখন একদিন সকালে পালামাফিক পরাশর আমার মেসে না আসায় একটু চিন্তিত হলাম। সারা সকাল অপেক্ষা করে একটু উদ্বিগ্ন হয়েই তার হোটেলে গেলাম খোঁজ করতে। না, যা ভয় করেছিলাম সেরকম কিছু নয়। অসুখ বিসুখ তার করেনি, তবে সে হোটেলেই নেই। তার কামরার দরজায় তালা বন্ধ। হোটেলের ম্যানেজারের কাছে জানলাম সকালে সে নাকি বেরিয়ে গেছে প্রাতরাশেরও আগে, এখনো ফেরেনি। সুস্থ থাকা সত্ত্বেও আমায় কিছু না জানিয়ে ওর এরকম একা বেড়াতে যাওয়াতে বেশ একটু ক্ষুণ্ণ হয়েই নিজের মেসে ফিরে এলাম। কিন্তু গিয়ে দেখি পরাশর সেখানেই আমার অপেক্ষায় বসে আছে। মেসের চাকরকে 2 কাপ চা আনতে পাঠিয়ে পরাশরকে হোটেল ছেড়ে সকালেই এমন উধাও হওয়ার কারণ জিজ্ঞাসা করতে যাব, তার আগেই সে নিজে থেকেই ব্যাপারটা খোলসা করল। ছেলেবেলা থেকে আমার একমাত্র পিসি আমার কবিতার সমজদার আর আমার জীবনযাত্রার সমালোচক এবং পথনির্দেশক। বাবা মা বেঁচে থাকতেই যিনি আমার অভিভাবকত্ব নিয়েছিলেন, আর বিধবা হয়ে বৃদ্ধা বয়সে কাশিবাস করেও যিনি প্রতি হপ্তায় নিয়মিত চিঠি লিখে আমার জীবন রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে আসছেন। তবে এবার তিনি যা হুকুম পাঠিয়েছেন তাতে আমার স্বাধীন জীবনের দফা রফা। ডানা দুখানা কেটে এবার খাঁচার মধ্যে বন্দি হতে হবে। তা হুকুমটা কিসের শুনি? নিশ্চয়ই বিয়ে করে সংসারী হওয়ার। সরাসরিভাবে নয়, কিন্তু তার মধ্যে ওই বিপদটাই প্রচ্ছন্ন। বুঝলাম না। না বোঝারই কথা, তবে বোঝার জন্য একটু ইতিকথা জানতে হবে। আমার পিসিমার একমাত্র মেয়ে শর্মিলা। দেখতে শুনতে তাকে বেশ সুন্দরীই বলা চলে। কমনীয়তারও অভাব নেই, শুধু চাল চলনে সে মেয়েলিপনার ধার দিয়েও যায় না। স্বাধীনচেতা আর খামখেয়ালি। পিসিমা সেকেলে বুড়ো মানুষ, কাশিবাস করেন ধর্মগত সংস্কারে, তবু অনেক বিষয়ে, চিন্তায়, ভাবনায় আধুনিকতার দিকেই তার পক্ষপাত দেখেছি। কিন্তু শর্মিলা সে সম্পূর্ণ আরেক অর্থে আধুনিকা। আধুনিকা আবার নানান অর্থে হয় নাকি? আধুনিকা মানে তো সেকেলে সবকিছু বাতিল করা, একেবারে হাল ফ্যাশনের সাহসিনী। শর্মিলা সে ধরনের আধুনিকা নয়। তার পোশাকে আশাকে কোনো উগ্র বিদ্রোহ নেই, বরং সে বিষয়ে সে অত্যন্ত সংযত, সেকেলে। তার বিদ্রোহ মেয়েদের সাধারণ বাঁধা ধরা জীবনযাত্রার ছকের বিরুদ্ধে। পিসিমা তার বিয়ে দেবার চেষ্টা করেছিলেন, সে গ্রাহ্যই করেনি এসব। নাম লিখিয়েছে এক রাজনৈতিক দলে, মাস কয়েক তাদের সভায় বক্তৃতা দিয়েছে, মিছিলে পাণ্ডা হয়েছে। তারপর বিরক্ত হয়ে সব ছেড়ে ছুড়ে দিয়ে ভর্তি হয়েছে আর্ট স্কুলে। সেখানে মাত্র বছরখানেক থেকেই আবার ছেড়ে দিয়ে এখন খাদ্য বাড়াও ব্রত নিয়ে অন্নপূর্ণা আশ্রম প্রতিষ্ঠা করতে গেছে কোন ধ্যারে গোবিন্দপুরে। এই তো তোমার পিস্তত বোনের চরিত্র বর্ণনা শুনলাম, তার মধ্যে তোমার বিপদটা কোথায়? আরে না না, শোনোই না পুরোটা।
সমস্যাটা শর্মিলাকে নিয়ে নয়। বয়সে সে আমার থেকে বছর দুয়েকে ছোট হলেও মুরব্বি আনায় আমার ঠাকুমা। পিসিমার চেয়ে তাকেই বেশি সমীহ করে চলতে হয়। সমস্যাটা হচ্ছে তার শিষ্যা বা সহকারিণী বিনিকে নিয়ে। বিনি? বিনি আবার কে? ভালো নাম বিনতা, ডাকনাম বিনি। পিসিমার কাশীর এক তীর্থসঙ্গিনী এবং বান্ধবীর মেয়ে। পিসিমা শর্মিলাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছেন। শর্মিলা সম্পর্কে ভয় ভাবনাও তার তেমন কিছু নেই। সে মেয়ে যে পুরুষদের টেক্কা দেয় আর যে কোনো অবস্থায় নিজেকে রক্ষা করবার ক্ষমতা যে তার আছে তা তার জানা। তাঁর যা কিছু ভাবনা তা হলো ওই বিনিকে নিয়ে। বিনি নেহাত সাধারণ, মিষ্টি, নিরীহ, শর্মিলার সঙ্গেই পড়তো। স্কুল থেকে বেরিয়ে কলেজেও ঢুকেছিল, কিন্তু পড়াশোনা আর হয়নি। শর্মিলা রাজনৈতিক দল ছেড়ে আর্ট স্কুলে ঢোকার আগে একবার কাশীতে যায় মায়ের সঙ্গে দেখা করতে। বিনির শর্মিলার ওপর অন্ধ ভক্তি স্কুল থেকেই ছিল। এবার কিছুদিন সঙ্গ পেয়ে বিনি শর্মিলার একেবারে অনুগত শিষ্যা হয়ে ওঠে। শর্মিলার সঙ্গে সেও কলেজ ছেড়ে আর্ট স্কুলে পড়তে এসেছিল। আবার আর্ট স্কুল ছেড়ে অন্নপূর্ণা আশ্রমেও গেছে তার সঙ্গে। ও, তাই অন্নপূর্ণা আশ্রমটা কোথায়? নামটা সত্যি অন্নপূর্ণা আশ্রম নয়, আমি ঠাট্টা করে অন্নপূর্ণা আশ্রম বলি। আসল নামটা আরও গালভারী, গ্রাম লক্ষ্মী সমবায়। তাতে পোলট্রি, ডেয়ারি, তাঁত সব কিছুরই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা হয়েছে বলে শুনতে পাই। নিজের চোখে দেখার সৌভাগ্য এখনো হয়নি। জায়গাটা পাণ্ডব বর্জিত বলা ঠিক নয়, ঐতিহাসিক মূল্য একটা আছে বটে, কিন্তু এখন তা ধ্বংসস্তূপ। কলকাতা থেকে প্রায় 1.25 মাইল দূরে চিরতি বলে একটা গ্রাম। সেই গ্রামের বাইরেও একটা ধ্বংসপুরী গোছের পোড়ো বাড়ি আর তার চারধারের লাল মাটির ডাঙা নিয়ে ওই গ্রাম লক্ষ্মী সমবায় গড়ে উঠেছে। বলো কি, ওই দুই মেয়ে ওই খাঁ তেপান্তরের মধ্যে পুরো একটা বাড়িতে সঙ্গী সহায় ছাড়া একলা থাকে? কত আর বয়স হবে দুজনের? বড় জোর 20-21। হ্যাঁ, বয়সটা ঠিকই ধরেছ। শর্মিলার বয়স 21 আর বিনির ওই 20 হবে। তবে ঠিক সঙ্গী সহায় ছাড়া নয়, ওই পোড়ো ভিটে আর তার আশেপাশে জমি জমা ছিল পিসিমার এক নন্দাইয়ের। সিংহরায় তাদের পদবী। এককালে খুদে রাজা হিসাবে ওই অঞ্চলের সিংহের মতোই তাদের প্রতাপ ছিল, কিন্তু ধীরে ধীরে সে প্রতাপ অস্ত গেছে, বংশধারাও শুকিয়ে এসেছে। পিসিমার নন্দাই আর তার ছোট ভাই ছিলেন সিংহবাহদের শেষ বংশধর। পিসিমার ননদ আর নন্দাই নিঃসন্তান অবস্থাতেই বিদেশে মারা গেছেন। তার ছোট ভাই বিক্রম সিংহরায়ও বিদেশে, মানে বর্মায় কাজ করতেন। সেখান থেকে শেষ বয়সে বার্মার নতুন আইনে প্রায় কপরদক শূন্য হয়ে দেশের ওই পুরনো ভিটেতে এসে আশ্রয় নিয়েছেন। তিনি বিয়ে থাই করেননি। শর্মিলা যখন আর্ট স্কুলে পড়বার ফাঁকে কিছুদিন কাশীতে ছিল, বিক্রম সিংহরায় তখন একবার কাশী বেড়াতে গিয়ে পিসিমার সঙ্গে দেখা করেন। শর্মিলা তার কাছেই ওই জায়গার বিবরণ শোনে। ছবি আঁকা শিখতে শিখতেই গ্রাম লক্ষ্মী সমবায়ের পরিকল্পনাটা তার মনের মধ্যে বোধহয় পাকিয়ে ওঠে। তারপর বিনিকে নিয়ে হঠাৎ একদিন সেখানে গিয়ে হাজির। মুরগি, হাঁস, গরু, ছাগল পুষে তার সঙ্গে তাঁত বসিয়ে একেবারে গ্রামের অর্থনীতি সংস্কার করবে। তাই একেবারে নিঃসঙ্গ বা নিঃসহায় ওরা নয়। বৃদ্ধ বিক্রম সিংহরায় নাম কাওয়াস্তে হলেও পাহারাদার আর অভিভাবক হিসাবে আছেন। সাতকাণ্ড রামায়ণ শুনিয়েও তোমার সংকেতটা যে কি তা কিন্তু বোঝাতে পারলে না। মানে তোমার পিসিমার হুকুমটা কি যাতে তুমি এত বিচলিত? ওই চিরতিতে গিয়ে গরু, ছাগল, মুরগি আর তাঁতের খবরদারি করা? না, হুকুম ওখান থেকে বিনিকে উদ্ধার করে কাশীতে ফিরিয়ে নিয়ে আসা। নিজের মেয়ের ভাবনা ছেড়ে দিয়েছেন, কিন্তু তার তীর্থের পাতানো দিদির মেয়ে শর্মিলার পাল্লায় পড়ে নষ্ট হচ্ছে, এই ভাবনাতেই তার শান্তি নেই। তাই আমাকে চিঠি লিখেছেন, যেমন করে হোক বিনিকে ওখান থেকে নিয়ে কাশীতে তার কাছে পৌঁছে দিতেই হবে। চিঠিটা লিখেছিলেন ঢাকার ঠিকানায়, সেখান থেকে কাল সকালে হস্টেলে এসে পৌঁছেছে। এতে এত বিচলিত হবার কি আছে তা তো বুঝতে পারছি না। মেয়েটাকে ওখান থেকে নিয়ে কাশী পৌঁছে দেওয়া এমন কিছু শক্ত কাজ তো নয়। হ্যাঁ, শক্ত কাজ নয়। প্রথমত, আমি গিয়ে আঙুল নেড়ে ডাকলেই বিনি যেন চলে আসবে আমার সঙ্গে। আর দ্বিতীয়ত, যদিও বা কাশী সে ফিরে যেতে রাজি হয়, তাহলে তাকে কাশীতে ফিরিয়ে দিয়ে গিয়ে আমি কি আর ফিরে আসতে পারবো? না পারার কারণ?
কারণ পিসিমা তাহলে আর আমাকে স্বাধীনভাবে ফিরতে দেবেন না। এই বিনির সঙ্গে আমার বিয়ের একটা ব্যবস্থা তিনি মনে মনে অনেক দিন ধরে ঠিক করে রেখেছেন, এতদিন শুধু নাগালের মধ্যে পাননি। তা স্বাধীনতাটা না হয় বিসর্জনই দিলে, মানে একদিন তো দিতেই হবে। তা বিনি মানে বিনতা দেবী দেখতে শুনতে কেমন? আরে অমন মেয়ে হাজারে একজনও হয় না, মানে যেমন চেহারায় তেমনই স্বভাবে, কিন্তু আমি যে কিছুতেই স্বাধীনতা খোয়াতে পারবো না। তবু তোমার মনে একটু দুর্বলতা যে আছে তা তো লুকোতে পারছো না। শুধু পিসিমার উদ্দেশ্য বুঝিয়ে নয়, নিজের দুর্বলতার জন্যই তুমি বিনির কাছে ঘেঁষতে চাও না, তাই না? তাহা একেবারে মিথ্যে নয়, মানুষের মনকে তো আর বিশ্বাস নেই, শক্ত রাসও হঠাৎ ছিঁড়ে যায়। তাহলে এক কাজ করো না, চিঠি তো ঢাকা থেকে রিডাইরেক্টেড হয়ে এই হোটেলে এসেছে, আর ডাকের গোলমালে চিঠিটা তোমার কাছে পৌঁছয়নি এই ভেবেই চেপে যাও। চেপে যাব না, পিসিমাকে মিথ্যে কথা বলাটা ভারী অন্যায় হবে। তাহলে তো আর উপায় নেই, একটা কাজ শুধু করতে পারি। তোমার যদি আপত্তি না থাকে তোমার সঙ্গে আমি যেতে পারি সেখানে, তোমার কি যেন বলে, ওই ভ্যাকুয়াম ব্রেক হিসেবে। বলো, আপত্তি আছে? আপত্তি? আরে তুমি যদি যাও আমি চিরঋণী হয়ে থাকবো। ঋণী টিনি কিছুই হতে হবে না, অভিজ্ঞতার একটু মুখ বদলের সুযোগ পেয়ে আমি নিজের খুশিতেই যাচ্ছি। সে অভিজ্ঞতাটা যে কি তখন যদি জানতাম। এই ব্যবস্থা পাকা করে পরের দিন ভোর 6:30 হাওড়ায় গিয়ে ট্রেন ধরলাম। ট্রেন তো নয়, যেন গরুর গাড়ি। ঢিকোতে ঢিকোতে গন্তব্য স্টেশনে গিয়ে পৌঁছলাম বেলা 1টায়। যেমন রেল লাইন, স্টেশনেরও তেমনই ছিরি। শুকনো বাঁজা লাল কাঁকড়ের দেশ। দুপুরের রোদে চারিদিক খাঁ খাঁ করছে। অত্যন্ত নিচু প্ল্যাটফর্ম। নেহাত পাথরের একটা সাইনবোর্ড না থাকলে স্টেশন বলে চেনাই যেত না। ইটের গাঁথুনি আর করুগেটের টিনে ছাওয়া একটা বড় গোছের ঘরেই স্টেশনের যাবতীয় কাজ হয়। স্টেশন মাস্টার আর একজন খালাসি ছাড়া স্টেশনে আর কেউ কাজ করে বলে তো মনে হলো না। আমাদের প্যাসেঞ্জার ট্রেনটা যেন এই অখাদ্য স্টেশনটাকে তাচ্ছিল্য করে আমরা নামতে না নামতেই ছেড়ে দিল। আমরা দুজন ছাড়া আর কোনো যাত্রী নামেনি বা ওঠেনি। নতুন অজানা জায়গায় খোঁজ খবর কারো কাছে না নিলেই নয়। এদিক ওদিক তাকিয়ে নীল কুর্তা পরা রেলের খালাসিকে স্টেশনের ঘরের দিকে যেতে দেখে তাকেই ডাকলাম। ও ভাই, শুনছো? মানুষটি কালা বা অন্যমনস্ক, যাই হোক, সে ডাক অগ্রাহ্য করে স্টেশনের ভেতরেই চলে গেল। অগত্যা তার পিছু পিছু সেখানেই গিয়ে ঢুকতে হলো আমাদের। কিন্তু খালাসিকে সেখানে দেখতে পেলাম না। আমরা পৌঁছবার আগেই ওদিকের দরজা দিয়ে স্টেশনের পেছন দিকে সে বোধহয় বেরিয়ে গেছে। ঘরটায় আর কেউ আছে বলে মনেও হলো না প্রথমে। টেলিগ্রামের যন্ত্রটা শুধু দূরের কোনো বার্তা নিয়ে একঘেয়ে ভাবে বেজে যাচ্ছে। এদিক ওদিক চেয়ে ভাবছি কি করব। এমন সময় ভারী গম্ভীর গলার আওয়াজ পেলাম পেছনেই। কি চাই আপনাদের? চমকে ফিরে তাকিয়ে একটু অবাকই হলাম। অমন ভারী বাজখাই আওয়াজ যার গলা থেকে বেরিয়েছে তিনি নেহাতি ছোট খাটো। গায়ের কোটটা দেখে বুঝলাম তিনি স্টেশন মাস্টার। পেছন দিকের দরজা দিয়ে সবে এসে ঢুকেছেন। ট্রেন তো এইমাত্র ছেড়ে গেল। সন্ধে 6:48 আগে তো আর ট্রেন পাবেন না। আসলে আমরা মানে আপনারা ডাউনে যেতে চান? তা সে ট্রেনও তো সেই বিকেল 3:30। স্টেশন মাস্টারের কর্তব্য শেষ করে
তিনি কাঠের রেলিংয়ের কাটা দরজাটা খুলে তাঁর অফিসের টেবিলে গিয়ে বসলেন। আমরা আপ ডাউন কোনো দিকেই যাব না, এইমাত্র এই স্টেশনেই আমরা গাড়ি থেকে নেমেছি। এখন নেমেছেন? তা আপনাদের টিকিট? টিকিট দুখানা হাতেই ছিল, সে দুটো তাকে দিলাম। আমাদের বিনা টিকিটের যাত্রী বলে সন্দেহ করেছিলেন কিনা জানি না, কিন্তু টিকিট দুটো হাতে পেয়েই স্টেশন মাস্টারের মুখের চেহারা বদলে গেল। তার ক্ষুদে চেহারার পক্ষে অফিসের টেবিলটা বেশ উঁচু, দুথাক ইট তলায় দিয়ে বসবার চেয়ারটাকে যথেষ্ট উঁচু করতে হয়েছে। তাই তা সত্ত্বেও বেশ একটু যেন কসরত করেই তাতে বসে আছেন ভদ্রলোক। আপনারা বেড়াতে এসেছেন এখানে? বেশ বেশ, বসুন বসুন, এইখানে বসুন। বসবার জায়গা বলতে একটা ভাঙা গোছের তেপায়া বেঞ্চি, সেটারও একদিকে পায়ার বদলে ইট সাজিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে। নিজেদের গরজেই সেখানে বসলাম। আমরা এখানে এই প্রথম। সে প্রথম তো বুঝতেই পারছি, প্রথম না হলে বারবার কেউ কি আর এখানে শখ করে আসে? তবে একবার ঘোরার পক্ষে বেশ জায়গা। সুয়াংজাংও এসেছিলেন। সুয়াংজাং মানে সেই চীনা পর্যটক? ইয়েস, এখানেই তো তিনি লোটো বিচি মানে রক্ত ভিত্তি নামে বৌদ্ধ সংঘারাম দেখে তার ভ্রমণ কাহিনীতে বর্ণনা করে গেছেন। এই জায়গাটা তো হলো সেই আদ্যিকালের রাজধানী কর্ণ সুবর্ণ। 100 বছর আগেও এখানকার নাম ছিল কান সোনা। এখানে উয়েনসাং বা এখন আপনাদের পণ্ডিতেরা যাকে বলেন সুয়াংজাং, তিনি সম্রাট অশোকের বসানো কয়েকটা চৈত্যও দেখেছেন। এখানে বৌদ্ধ সংঘারামই তো ছিল 30-35টা। বুদ্ধের প্রতিদ্বন্দ্বী দেবদত্ত সম্প্রদায়েরও তো ছিল 3টে সংঘারাম, আর হিন্দু মন্দির অন্তত 50টা। সেসবের চিহ্ন আজকাল অবশ্য খুঁজে পাওয়া দায়। হ্যাঁ, এসে ভালোই করেছেন। বুঝলেন, আপনাদের বয়সেই তো এসব বিষয়ে আগ্রহ থাকা দরকার। হ্যাঁ, তো এসেছেন বড় অসময়। এই গরমের দিনে এ অঞ্চল একেবারে আগুনের গোলা। দিনের বেলা ঘুরতে পারবেন না, বুঝলেন। এই ধ্যারে গোবিন্দপুরের নগণ্য একটা স্টেশনে এমন এক বালখিল্য প্রত্নতত্ত্ব বিশারদ স্টেশন মাস্টারের দেখা পাবো কল্পনাও করতে পারিনি। আমাদের এই স্টেশনে নামার উদ্দেশ্য তিনি যা বুঝেছেন তার প্রতিবাদ করা যুক্তিযুক্ত মনে হলো না এখন। তাছাড়া উদ্দেশ্যটা আগে যা ছিল সেটা একটু বিস্তৃত করে নিয়ে তার মধ্যে এসব পুরাকীর্তির সন্ধান নেওয়া ঢুকিয়ে দিলে ক্ষতি কি? এ সময় এদিকে এসব দেখতে খুব একটা কেউ তাহলে আসে না। অন্য সময়ই বা বেশি আসে নাকি? হ্যাঁ, আমরা দিল্লি, আগ্রা, জয়পুর দেখতে যাই, বুঝেছেন। হ্যাঁ, তো বাংলায় কি ছিল না ছিল তার জন্য কজন মাথা ঘামায় বলুন। আপনারা যে এসেছেন এই যথেষ্ট। তবে এখানে থাকবার একটা ব্যবস্থা দরকার। তা দাঁড়ান। ওই পর্যন্ত বলেই হঠাৎ মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল স্টেশন মাস্টার মশাইয়ের। উঁচু চেয়ার থেকে প্রায় লাফ দিয়ে উত্তেজিত হয়ে নিচে নামলেন তিনি। আরে, মেঘ না চাইতেই জল পেয়ে গেছেন মশাই। আপনাদের এখানে থাকার সমস্যা মিটে গেছে বুঝলেন। আসুন 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 চৌধুরী মশাই, আসুন। স্টেশন মাস্টার মশাইয়ের দৃষ্টি অনুসরণ করে আমরা আগেই বাইরের দরজায় নতুন আগন্তুককে দেখেছি। স্টেশন মাস্টার মশাইয়ের গলায় যে সম্ভ্রম ফুটে উঠেছে তারই যোগ্য সম্ভ্রান্ত চেহারা চৌধুরী মশাইয়ের। স্টেশন মাস্টার যেমন একরত্তি মানুষ, চৌধুরী মশাই তেমনি দশাশই বিরাট বলিষ্ঠ সুপুরুষ।
বয়সটা যৌবন সীমান্ত ছুঁই ছুঁই করছে বটে, কিন্তু শরীরের সামান্য মেদ বৃদ্ধি আর জুলপির চুলে একটু পাক তাঁর আভিজাত্যকে যেন আরো স্পষ্ট করে তুলেছে। মুখের হাসিটি তাঁর অমায়িক। আজ আপনার অভ্যর্থনাটা যেন একটু বেশি সাদর মনে হচ্ছে। ব্যাপার কি বক্সিবাবু? আপনার অভ্যর্থনা সব জায়গাতে সব সময় সাধর। তবে আজ একেবারে প্রার্থনা পূরণের মতো যথাসময়ে আবির্ভাবটা আপনার হয়েছে বলে উচ্ছ্বাসটা একটু বেশি জানিয়ে ফেলেছি। এইমাত্র আপনার কথাই ভাবছিলাম, আর আপনি সশরীরে এসে হাজির। এরা দুজন এখানকার সব এই পুরনো আমলের জিনিস দেখতে টেকতে আজ দুপুরে ট্রেনে এখানে নেমেছেন। আপনার কাছেই আতিথ্য নিতে এদের পাঠাতে যাচ্ছিলাম। এটা ওদের চিঠি দিয়ে পাঠাবার আর দরকার হলো না। চৌধুরী মশাই প্রসন্ন দৃষ্টিতে আবার আমার দিকে তাকালেন। আপনার আত্মীয় বুঝি? আত্মীয়? না না, আত্মীয় টাত্মীয় নয়। আসলে আমিও ওদের চিনি না। এই রাঙামাটির পুরাকীর্তি দেখতে এসেছেন বলেই ওদের থাকবার ব্যবস্থার কথা ভাবছিলাম। দেখেছেন, সত্যি আপনাদের নামগুলোই তো এখনো জিজ্ঞাসা করা হয়নি। পরাশর আর আমি এবার আমাদের নামধাম যথাসম্ভব সংক্ষেপে বললাম। সেই ঢাকা থেকে এত দূর এসেছেন রাঙামাটির সেকেলে কীর্তি দেখতে? তা এসেছেন কি ইতিহাস পড়ে না কারো কাছে শুনে? সত্যি বলতে আমরা শুধু এসব দেখতে আসিনি। এখানে সিংহীর জাঙাল বাড়ি কোথায় সেটা বোধহয় জানেন। সেখানে আমাদের একটু কাজ আছে। হ্যাঁ, আপনারা জাঙাল বাড়িতে যাবার জন্যে এসেছেন? কই আগে বলেননি তো? না মানে বলবার ঠিক সুযোগ পাচ্ছিলাম না। সিংহীর জাঙাল বাড়ি যাওয়ার রাস্তা জানতেই আপনাদের এখানে ঢুকেছিলাম। হ্যাঁ, তা জাঙাল বাড়ির দুঃসংবাদটা পেয়েই তাহলে আপনারা আসছেন? কোন দুঃসংবাদ? সু বা কু কোনো খবরই তো আমরা জানি না। কি হয়েছে? আপনারা কিছু না জেনেই এসেছেন? আশ্চর্য তো। ওই বাড়ির বিক্রম সিংহরায় আজ 3 দিন হলো নিরুদ্দেশ। নিরুদ্দেশ? কিন্তু তিনি তো বয়স্ক। নিজের শেষ বয়সের আশ্রয় ছেড়ে হঠাৎ নিরুদ্দেশ হবেন কেন? তার বাড়িতে সোনাদানা বা হিরেমানিকও ছিল না যার জন্য কেউ তাকে সরিয়ে নিয়ে যাবে। নামেই সিংহীদের জাঙাল বাড়ি, কিন্তু কোরাটা মান্ধাত্তা আমলে পোড়ো ভিটে বলেই তো শুনেছি। ওখানে শর্মিলা মানে আমার পিস্তুত বোন তার বান্ধবী বিনোতাকে নিয়ে কোনো রকমে পোড়া ভিটের খানিকটা যৎসামান্য মেরামত করে আছে বলেই তো জানি। ঠিকই বলেছেন। আমরা এখানকার সবাই তো ব্যাপারে একবারে তাজ্জব বনে গিয়েছি। এটা অজপাড়াগাঁ বটে, কিন্তু এমন বিশ্রী কাণ্ড কখনো এখানে ঘটেনি। আমার ভাবনা হচ্ছে ওই মেয়ে দুজনের জন্যই। বুড়োই হন আর অথর্বই হন, মাথার উপর অভিভাবক হিসেবে তো সিংহরায় মশাই ছিলেন। এখন তো ওদের এখানে থাকাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সাহস অবশ্য ওদের যথেষ্ট, বিশেষ করে ওই শর্মিলা মেয়েটির। আমার কাছে ইদানিং রাঙামাটির পুরনো ইতিহাস শুনতে আর তেমন কিছু পুরনো জিনিস টিনিস পেলে দেখাতে আসে মাঝে মাঝে। হ্যাঁ, আমিও ছুটি ছাটা পেলে জাঙাল বাড়ি যাই। মেয়েটির সঙ্গে কথা বলে তার সাহস আর মনের বল দেখে অবাক হয়েছি। আগে মনে মনে যত বাহবাই দিয়ে থাকি, এখন আর ওদের ওখানে থাকা কোনো মতেই উচিত নয়, বুঝতে পারছি। যাক, খবর কিছু না জানলেও আপনারা যে ঠিক এই সময়ে এসেছেন এটা ভাগ্য বলতে হবে। ভগবানই আপনাদের পাঠিয়েছেন। তা বুঝিয়ে সুঝিয়ে এখন ওদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান, বুঝলেন? হ্যাঁ, তাছাড়া ওর উপায় কি? এখন জাঙাল বাড়ি যাওয়ার রাস্তাটা যদি একটু বুঝিয়ে দেন। রাস্তা বোঝাতে হবে কেন? আমার সঙ্গে আসুন, আমি আপনাদের ওখানে পৌঁছে দিয়ে যাচ্ছি। আরে না না, আপনাকে মিছিমিছি কেন কষ্ট দেব? আরে কষ্ট কি মশাই, আমি তো আপনাদের অতিথি হিসেবেই পেতে চেয়েছিলাম। এখনও যদি ইচ্ছে করেন তো আমার ওখানেই উঠতে পারেন। অনেক ধন্যবাদ, কিন্তু এখন যা অবস্থা তাতে জাঙাল বাড়ি ছেড়ে আপনাদের আতিথ্য নেওয়াটা বোধহয় ঠিক হবে না।
তা অবশ্য হবে না। আমি তো শর্মিলা আর বিনতাকে এ ব্যাপারের পর আমার বাড়িতে এসে থাকার জন্য সাধাসাধি করেছিলাম। আমার মেয়ে তো ওদেরই বয়সী, অসুবিধেও হতো না। কিন্তু বড্ড একগুঁয়ে মেয়ে ওই আপনাদের শর্মিলা, কিছুতেই রাজি হয়নি। কি আর করব, তাই আমার দুজন পাইককে পাহারায় থাকতে হুকুম দিয়েছি দিন রাত। তাও জানলে হয়তো মানে লাগবে বলে লুকিয়েই এই ব্যবস্থা করতে হয়েছে আমাকে। আপনারা আবার ফাঁস করে দেবেন না যেন। না, তা করব না। আচ্ছা, সিংহরায় মশাইয়ের এই নিরুদ্দেশ হওয়া নিয়ে এখানকার লোক, থানা পুলিশ কিছু করেনি? বলছে তো যা করবার করেছে, কিন্তু পুলিশ, বিশেষ করে এই রকম অজ থানার পুলিশ, কতখানি উৎসাহী আর কাজের হয় তা তো জানেনি। এদিক ওদিক একটু খোঁজ খবর করে তারা বরং একটু উল্টো কথারই আভাস দিয়েছে। উল্টো কথা বলতে? বলছে নিজেই হয়তো রাগারাগি করে কোথাও চলে গেছেন। মেয়েদের সঙ্গে ওই গ্রামলক্ষ্মী সমবায় নিয়ে দুদিন আগে তার কি একটা ঝগড়াঝাটির কথা নাকি পুলিশ ওই বাড়ির এক মুনিশের কাছ থেকে বার করেছে। না না, এ অসম্ভব। বিক্রম সিংহ রায় সে ধরনের মানুষই নন, আমি জানি। শর্মিলাকে তিনি নিজের সাদরে এখানে ডেকে এনে গ্রামলক্ষ্মী সমবায় শুরু করতে উৎসাহ দিয়েছেন, সাহায্য করেছেন। তা কি আর আমরা জানি না? এ শুধু পুলিশের দায় এড়াবার একটা ফিকির। যাক, আপনারা তো এখন জাঙাল বাড়িতে যাচ্ছেনই, ওদের মুখ থেকে আরো ভালো করে সব শুনতে পাবেন। একটু থেমে কিছুটা যেন কুণ্ঠিতভাবে বক্সিবাবুর দিকে ফিরে চৌধুরী মশাই এবার পকেট থেকে একটা কাগজের মোড়ক বের করে তার দিকে এগিয়ে দিলেন। আপনাকে এটা দিতেই এসেছিলাম বক্সিবাবু। আমার তো দামি কিছু বলেই মনে হচ্ছে, তবে মুখ্য আনাড়ি লোক তো, শালুককে পদ্মফুল ভেবে হাসির খোরাক না হই। আপনার রায় পেলে সাহস করে কর্তাদের কাছে পাঠাতে পারবো, একটু দেখে রাখবেন। কি যে বলেন! নিশ্চয়ই দেখব, নিশ্চয়ই দেখব। দিন দিন। বক্সিবাবু সৎসাহে কাগজের মোড়কটা নেবার পর চৌধুরী মশাইয়ের সঙ্গে আমরা স্টেশন থেকে বেরিয়ে তার গাড়িতে গিয়ে উঠলাম। পুরনো হুড খোলা একটা মরিস গাড়ি। চৌধুরী মশাই নিজেই তা চালান। পরাশর সামনে তার পাশে বসেছে, আর আমি আমাদের সামান্য মালপত্র নিয়ে বসেছি পেছনের সিটে। জায়গাটার নাম রাঙামাটি, কিন্তু তার বদলে পোড়ামাটি রাখলেই বুঝি ভালো হতো। প্রথম গ্রীষ্মের রোদে চারিদিক যেন তেতে আংড়া হয়ে আছে। রুক্ষ রাঙামাটি বলেই কাঁচা রাস্তাটা তেমন খারাপ নয়। স্টেশন ছাড়িয়ে কিছু দূর গিয়েই দূরের গ্রামটা দেখা গেল। তার মধ্যে কয়েকটা পাকা বাড়ি আর মন্দিরের চূড়ো সব মাটির বাড়ির মাথা ছাড়িয়ে উঠেছে। একটা বাড়ি তার মধ্যে সবচেয়ে উঁচু, দূর থেকেই প্রাধান্যটা বোঝা যায়। শুনলাম সেইটাই চৌধুরী মশাইয়ের পৈতৃক বাড়ি। গাড়ি কিন্তু গ্রামের রাস্তায় গেল না, গ্রামকে একধারে ফেলে একটা ঢেউ খেলানো বাঁজা ডাঙার ওপর দিয়ে চলল। আমাদের কৌতূহল অনেক। যেতে যেতে চৌধুরী মশাইয়ের কাছে যতদূর সম্ভব মেটাবার চেষ্টা না করে পারিনি। বক্সিবাবুকে কাগজের মোড়কে কি দিলেন? প্রত্নতত্ত্ব সংক্রান্ত কিছু? হ্যাঁ, দুটো পুরনো মুদ্রা গোছের সেদিন এক জায়গায় খোঁড়াখুঁড়ি করতে করতে পেয়েছি। এখানে কনিষ্ক আর গুপ্ত যুগের কয়েকটা মুদ্রা আগেও পাওয়া গেছে। নিজে দেখে তো ঠিক বুঝতে পারলাম না, তাই বক্সিবাবুকে দিয়ে গেলাম পরীক্ষা করতে। বক্সিবাবু এসবের বিশেষজ্ঞ নাকি? স্টেশন মাস্টারই করেন পেট চালাতে, নইলে এই প্রত্নতত্ত্বই ওর নেশা আর ধ্যান জ্ঞান। বিয়ে থা করেননি, অন্য কোনো দায়ও নেই, শুধু এই এক নেশা নিয়েই মত্ত হয়ে আছেন। এই স্টেশনে আছেন তাও প্রায় 12 বছর। প্রমোশন নেননি, এখান থেকে বদলি হওয়ার ভয়। সেরকম কোনো কথা উঠলে ওপরওয়ালাদের হাতে পায়ে ধরে বদলি ঠেকিয়েছেন। এই অখাদ্য স্টেশনে স্বাদ করে তো আর কেউ আসতে চায় না, তাই এ নিয়ে বিশেষ অসুবিধেও হয়নি। উনি কি আর্কিওলজির ছাত্র? না না, সেসব কিছু নয়। তখনকার দিনে ম্যাট্রিকটাও কোনো রকমে পাশ করে রেলের চাকরিতে ঢুকেছিলেন। ঘষতে ঘষতে কিছু দূর পর্যন্ত উঠে প্রথম ভার পেয়েছিলেন এই স্টেশনের। তখন এটা একটা ফ্ল্যাগ স্টেশন মাত্র।
এখানে আসবার পর রাঙামাটির পুরনো গল্পগুজব ওই সেকেলে লোকেদের মুখে শুনে শুনে আর দু একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে এই বিষয়ে উৎসাহী হয়ে ওঠেন। বইপত্র সাধ্যের অতিরিক্ত কিনে পড়াশোনা করতে শুরু করেন তখন থেকেই। দেখুন, পণ্ডিত বলে নাম কেনার কোনো রকম লোভ কিন্তু ওনার নেই। এই নিয়ে মেতে থেকে যখন যা কিছু সন্ধান পান তা প্রত্ন দফতরেই পাঠিয়ে দেন বেশিরভাগ। শুধু সেই সব জিনিস পরীক্ষা করে তার পাঠোদ্ধার বা যথার্থ মূল্য নির্ণয় যে তিনি করতে পেরেছেন, চিঠিপত্রে তাদের কাছ থেকে এইটুকু তারিফ পেলেই উনি খুশি। আমি তো এখানেই জীবন কাটালাম। এই বয়সে আমাকেও উনি এই নেশা ধরিয়েছেন। আপনারা তেমন দামি কিছু এখানে পেয়েছেন কখনো? না, তেমন গর্ব করার মতো কিন্তু এখনো কিছু পাইনি। মুশকিল কি হয়েছে জানেন, আমাদের মতো শখ করে প্রত্নতত্ত্ব যারা চর্চা করে তাদের তো আর সরকারি বিভাগের হুকুমনামা নেই। এখানে সেখানে যেটা কুড়িয়ে বাড়িয়ে পাই তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হয়। সামনের রাস্তার মধ্যে একপাল গরুর জন্য চৌধুরী মশাইকে গাড়িটা একটু সাবধানে ধীরে ধীরে চালাতে হচ্ছে। আর সেখানে আমার জীবনের রং যে বদলে দেবে, আমার সেই স্বপ্নের মেয়েকে হঠাৎ সেই গরুর পালের খুঁড়ে খুঁড়ে লাল ধুলো ওড়ানো রাস্তায় আমি দেখলাম। মেয়েটি প্রায় ছুটেই আসছিল। আমাদের গাড়িটা দেখে সে থমকে দাঁড়ালো। চৌধুরী মশাইও তাকে দেখে ব্যস্ত হয়ে গাড়ি থামিয়েছেন। মেয়েটি গাড়ির বাঁ ধারেই একটু সরে দাঁড়িয়েছিল। স্থানকাল ভুলে আমি তখন অভিভূতের মতো তার দিকে তাকিয়ে আছি। সুন্দরী তাকে হয়তো বলা চলে, কিন্তু আলুথালু বেশে লাল ধুলোমাখা চুল আর মুখের উদ্ভ্রান্ত চেহারায় সেই সৌন্দর্য চাপা পড়ে গেছে তখন। আমি তার ওপর থেকে যে চোখ ফেরাতে পারিনি তার কারণ ব্যাখ্যা করতে গেলে কবিত্ব করা ছাড়া উপায় নেই। মনের মধ্যে নিজের অজান্তে এঁকে রাখা একটা কল্পনার ছবি যেন আমি হঠাৎ সামনে সশরীরে উপস্থিত থাকতে দেখে বিহ্বল হয়ে গেছি। অতি দীর্ঘ মনে হলেও এই বিহ্বল আচ্ছন্নতা 2-1 সেকেন্ডের মাত্র। পরাশরের কথায় আমার চমক ভাঙল। এ কি বিনু, কোথায় যাচ্ছ তুমি? কি হয়েছে? এই বিনতা, মনের ভেতর একটা অদ্ভুত বিদ্যুতের ঝিলিক যেন অনুভব করলাম। বিনতা পরাশরের মুখের দিকে কেমন হতভম্ব হয়ে চেয়ে প্রথমটায় কোনো উত্তর দিতে পারেনি। পরাশরকে ওখানে দেখাটা যেন তার কাছে দৃষ্টিবিভ্রম বলে মনে হচ্ছে। চৌধুরী মশাই ততক্ষণে গাড়ি বন্ধ করে নেমে পড়েছেন। স্টেশনেই যাচ্ছিলাম, বক্সিবাবুর কাছে। বক্সিবাবুর কাছে? তা এই রোদের মধ্যে এমন ছুটতে ছুটতে কেন? শর্মিলাকে পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কখন থেকে? সেই ভোরবেলায় বেরিয়েছে, এখনো ফেরেনি। যাবার সময় আমায় ঘন্টাখানেকের মধ্যে ফিরবে বলে গিয়েছিল। বিনোদার উদ্ভ্রান্ত গলার স্বরটা যেন আমার বুকের ভেতরে গিয়ে আঘাত করছে। নীরব শ্রোতা হয়ে থাকতে না পেরে এবার গাড়ির দরজা খুলে বেরিয়ে আসলাম। তিনি ভোরবেলা কোথায় যাচ্ছেন কিছু বলে গেছেন? বিনোদা আমার দিকে চোখ ফিরিয়েছে, নেহাত যান্ত্রিকভাবে। আমাকে আলাদাভাবে লক্ষ্য করবার মতো অবস্থা যে তার নয় তা বুঝেছি। না, স্পষ্ট করে কিছু বলে যায়নি, তবে পিসে মশাইয়ের ব্যাপারে কিছু একটা হদিশ পেয়ে তার সন্ধানেই যে গেছে সেটা আমি বুঝেছিলাম। এখন তো তাহলে থানাতেই যাওয়া দরকার। না, এখনই থানায় যাবার কোনো দরকার নেই। আমার পিস্তুত বোনকে আমি চিনি। সাধারণ কোনো বিপদ হলে তা থেকে নিজেকে উদ্ধার করার ক্ষমতা সে রাখে। এখনও না ফেরার মধ্যে যদি সাংঘাতিক কোনো কারণ থাকে তাহলে এখন এখানকার থানায় গিয়ে তার প্রতিকার করা যাবে না। চলো আগে জাঙ্গালবাড়িতেই চলো, সেখানে গিয়ে সমস্ত ব্যাপারটা ভালো করে বোঝা দরকার। পরাশরের নির্দেশ মতোই আমরা আবার গাড়িতে উঠে বসলাম। পরাশর আগের মতোই চৌধুরী মশাইয়ের সঙ্গে সামনে বসেছে, আর বিনোদা বসেছে পেছনে আমার পাশে। কার পাশে কোথায় বসেছে বিনোদা তা তখন খেয়ালও করেনি নিশ্চয়ই।
কিন্তু আমি সেই শঙ্কিত উদ্বেগের মধ্যে আমার পাশে তার উপস্থিতিটুকুতেই যেন ধন্য হয়ে গেছি। আর কিছু দূর যাবার পরেই একটা নিচু গোছের টিলা পেরোতে জাঙ্গাল বাড়িটা দেখা গেল। দূর থেকে একটা ধ্বংসস্তূপ বলেই মনে হলো আমার। দুধারে নিচু পাথরের দেওয়াল তোলা একটা পাথরে বাঁধানো লম্বা পোলের মতো রাস্তায়। সেখানে যেতে যেতে জাঙ্গাল নামটার সার্থকতাও বুঝেছি। বাঁধানো পোলের মতো রাস্তাটার নিচে নাগাল জমি। এককালে সেখানে ঝিল গোছের কিছু ছিল নিশ্চয়ই, এখন তা শুকিয়ে বুজে এসে প্রায় রাস্তার নাগালই ধরে ফেলেছে। কোনো বাঁধ টাঁধের জন্য নয়, জাঙ্গাল বাড়ি নামটা এই পাথুরে পোলটুকুর জন্যই এককালে দেওয়া হয়েছিল নিশ্চয়ই। পাথুরে পোলটা পেরিয়ে জাঙ্গাল বাড়ির এলাকার মধ্যে ঢোকবার পর দেখলাম সবটাই তার ধ্বংসস্তূপ নয়। একদিকটা ধসে পড়া গড়ের মতো হলেও অন্য দিকটা মেরামত করে ব্যবহারযোগ্য করা হয়েছে। কোথাও পুরনো দেয়ালের অবশেষ, আর কোথাও শালের খুঁটি বেড়া দেওয়া বাইরের জায়গাটুকুর মধ্যে গ্রাম লক্ষ্মী সমবায়ের কিছু চিহ্নও বর্তমান। একদিকে তারের জাল দেওয়া ও ভাগ ভাগ করা কটা মুরগির ঘর, আর একদিকে টিনের শেড দেওয়া একটা গোয়াল। সেখানে গরু মাত্র দুটি হলেও তাদের ব্যবস্থায় আধুনিক গোপালন পদ্ধতির ছাপ আছে। বসত বাড়ির একধারে একটা তাঁত ঘরও বর্তমান। সেখানে তাঁত একটা আছে বটে, তবে চালাবার লোকের অভাবে সেটি অচল। বাড়ির অদূরে একটা বৃহৎ ইদারায় লাটা দিয়ে জল তোলার ব্যবস্থা আছে। ইদারার চারপাশে এই গ্রীষ্মের মধ্যেই কিছু তরি তরকারির চাষ চোখে পড়ে। জঙ্গল বাড়িতে পৌঁছে অবশ্য একটা সমস্যার সমাধানের সঙ্গে আমাদের বিস্মিত হতে হলো। গাড়ি থামাবার আগেই ইদারার ধারে লাটা দিয়ে যে জল তুলছিল সেই মানুষটি ছুটে এলো আমাদের কাছে। তার উত্তেজিত সম্ভাষণ শুনে আমরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম। পরাশরের অনুমানই ঠিক। শর্মিলা খানিক আগেই ফিরে এসেছে। গাড়ি থেকে নেমে দাঁড়াবার পর তার দর্শনও পাওয়া গেল। মুখে ঈষৎ কৌতুকের হাসি নিয়ে সে তখন বাড়ির ভেতর থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। বিনতা ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। কোথায় ছিলি বলতো? সত্যি, কোথায় গেছিলি শর্মি? এতদিন বাদে এখানে কি শাসন করতে এলে নাকি পরাশরদা? শাসন আপনাকে কারোর করা কিন্তু দরকার শর্মিলা দেবী। বিনতা যেরকম উন্মাদিনী অবস্থায় মাঠের ভেতর দিয়ে ছুটছিল, কোনো বিপদে পড়লে ওর অবস্থা যে কি হতো তা ভেবে আমি সত্যি তো আঁতকে উঠছি। এত ভয় পাওয়ার কি আছে? আমিও কি নিরুদ্দেশ হয়ে গেছি ভেবেছিলি নাকি? এটা হাসির সময় নয় শর্মি। কিছুটা আমি চৌধুরী মশাই আর বক্সিবাবুর কাছে শুনেছি, বাকিটা তোমার কাছে শুনতে চাই। বেশ তো, সবই শুনবে। সারাদিন ট্রেনে হয়রান হয়ে তেতিপুরে এসেছো, এখন একটু বিশ্রাম করো, তারপর বলবো। শুনেই এক্ষুনি ছুটে গিয়ে কিনারা করে ফেলবে এমন সমস্যা বোধহয় এটা নয়। আমি তাহলে এখন চলি। শর্মিলা যদি উচিত মনে করেন, আপনার এতক্ষণের অন্তর্ধান রহস্যটা আমাকে পরে জানাবেন। আর আগে যা বলেছি আবার সেই অনুরোধই করে যাচ্ছি, যদি কিছু দরকার হয় বলবেন। আমি যথাসাধ্য সাহায্য করতে সব সময় প্রস্তুত। ধন্যবাদ। কথাগুলো বলে চৌধুরী মশাই আর সেখানে না দাঁড়িয়ে গাড়িতে উঠে সোজা জাঙ্গাল বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তার গাড়িতে গিয়ে ওঠার সময় বিনতার এই উদ্বেল উত্তেজনার মধ্যেই শর্মিলার দিকে চেয়ে ঈষৎ কৌতুকের হাসিটুকু আমার দৃষ্টি এড়ায়নি। আর তাহলে এখানে কেন? ভেতরে এসো। বলে ফিরে দাঁড়াতে গিয়ে শর্মিলা একটু সপ্রশ্ন দৃষ্টিতে আমার দিকে তাকালো। ও, ওর পরিচয়টা এখনো দেওয়া হয়নি। তা পরিচয় দেওয়ার সময়টাই বা পেলাম কোথায়? পরিচয় সারা হবার পর আমরা সবাই ভেতরে গিয়ে ঢুকলাম।
বাইরের বসবার ঘর হিসেবে সেটা বোধহয় কাছারি বাড়ি গোছের কিছু ছিল। দেওয়াল ছাদের ফাটলগুলো এখন দাগরাজি করা। ঘরটা যেমন প্রশস্ত তেমনি আগের আমলের পুরু গাঁথুনির জন্য চমৎকার ঠান্ডা। ঘরে বিলাসের সরঞ্জাম না থাকলেও সাদাসিধে দরকারি জিনিসপত্র দিয়ে বেশ পরিচ্ছন্নভাবে সাজানো। স্নান খাওয়া দাওয়া সারতে সারতে বিকেল হয়ে গেল। তখনও পর্যন্ত জাঙাল বাড়ির রহস্য সম্বন্ধে ইচ্ছে করেই কেউ কোনো কথা তোলেনি। খাওয়া দাওয়ার পর বিশ্রাম করবার আগ্রহ কিন্তু দেখা যায়নি কারোরই। সেই বসার ঘরেই আমরা আবার সবাই সমবেত হলাম। প্রথমে অবশ্য আসল প্রশ্নটাকে দূরে রেখে সাধারণ আলাপই একটু চালানো হয়েছে। তারপর হঠাৎ কি মনে করে তোমার উদয় হলো বলো তো পরাশরদা? এই অজপাড়া গায়ে শখ করে বেড়াতে এসেছো বলে তো মনে হচ্ছে না। এতটা ভগিনী প্রীতি তোমার মধ্যে তো অন্তত নেই। প্রীতিটা চোখে দেখবার বস্তু নয় বলেই আমি জানি, তবে সত্যি সত্যি প্রীতির টানে আসিনি সেটা স্বীকার করছি। এসেছি পিসিমার হুকুমে। হুকুমে এসেছো? কি হুকুম আবার মায়ের? হুকুম হয়েছে বিনুকে এখান থেকে নিয়ে কাশি পৌঁছে দেওয়ার। তা নিয়ে যাও না। সত্যি এখন আর এরকম গোলমেলে জায়গায় ওর সত্যিই থাকা উচিত নয়। আর তোমার থাকা উচিত। তোমাদের কারোর এখানে থাকা চলবে না। আমাদের সঙ্গে তোমাদের দুজনকেই কাল এখান থেকে যেতে হবে। গোছগাছ যা করার করে নাও। তা হয় না পরাশরদা। কেন হয় না? সব কিছুর একটা সীমা থাকা উচিত শর্মী। এরকম একটা বিপদের জায়গায় এসে জেদ করে তোমার পড়ে থাকার কোনো মানে হয় না। এখানে এমন কিছু রাজত্ব তুমি পেতে বসনি যা ছেড়ে গেলে তোমার সর্বনাশ হবে। রাজত্ব হলে তাহলে হয়তো ছেড়ে যেতে পারতাম, কিন্তু ভয় দেখিয়ে কেউ আমায় এই জায়গা ছাড়াবে তা তো আমি সহ্য করতে পারবো না। ভয় দেখিয়ে জায়গা ছাড়াবে? ভয় আবার তোমাকে কে দেখাচ্ছে? কে দেখাচ্ছে জানি না, কিন্তু গত 2 মাস ধরে এমন সব অদ্ভুত ব্যাপার এই জাঙাল বাড়িতে ঘটছে যার একমাত্র উদ্দেশ্য আমাদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়ানো বলেই আমি মনে করছি। একজন প্রৌঢ় দুর্বল মানুষ আর 2জন অল্প বয়সী মেয়ে যাতে আতঙ্কে দিশাহারা হয় এমন কোনো কৌশলই কিন্তু বাকি নেই। ভয়ে আমাদের মজুর, মুনি, সারদালি বেশিরভাগ কাজে আসা বন্ধ করে দিয়েছে। তবু আমরা হার মানিনি বলে শেষ পর্যন্ত পিসিমশাইকে লোপাট করে নিয়ে গেছে। কিন্তু তাতেই যে আমি সব ছেড়ে পালাবো যদি কেউ ভেবে থাকে, তার ভুল আমি ভাঙবো। এ রহস্যের একেবারে মূল না খুঁড়ে বের করে আমি অন্তত এখান থেকে যাচ্ছি না। তাছাড়া পিসিমশাইয়ের কি হয়েছে না জেনে শুধু নিজেকে নিরাপদ করতে তুমিও আমায় চলে যেতে বলছো? যদি সত্যি এমনটা হয়ে থাকে তবে যেতে তোমায় আমি আর বলছি না। এ রহস্যের মীমাংসা না করে আমিও এখান থেকে যাব না, ঠিক করলাম। এখন থেকে তোমার মুখে গোড়া থেকে যা যা হয়েছে সব শুনতে চাই। শর্মিলা যা জানালো আমাদের তা অনেকটা এই রকম। শর্মিলারা জাঙাল বাড়িতে এসে তাদের গ্রামলক্ষ্মী সমবায় শুরু করে প্রায় বছরখানেক আগে। অবশ্য প্রথমেই অত বড় গালভরা নাম দিয়ে তাদের কাজ তারা শুরু করেনি। তখন সবে বর্ষা শেষ হয়ে শরতের শ্রী এই বন্ধা পাথুরে মাটির দেশে দেখা দিয়েছে। জায়গাটা তাদের এত ভালো লেগে গিয়েছিল যে নানান অসুবিধে সেখানে থাকলেও তারা তা গ্রাহ্য করেনি। সেখানেই তাদের স্বপ্ন সফল করবে বলে সংকল্প করেছে। তারা মানে অবশ্য শর্মিলা একাই। সে যা ঠিক করবে বিনতার তাতে সায় থাকবেই। শুধু বিনতা নয়, প্রৌঢ় বিক্রম সিংহ রায় শর্মিলার উৎসাহের ছোঁয়ায় এই কাজে মেতে উঠলেন। জাঙাল বাড়ি তখন প্রায় সমস্তটাই ভাঙা ইট পাথরের ঢিবি। তার সামান্য অংশটুকু সারিয়ে বিক্রম সিংহ রায় থাকতেন। তার বৃহৎ একটা অংশ শর্মিলার নির্দেশ মতো তিনি নিজেই দাঁড়িয়ে থেকে সংস্কার করিয়েছেন। হাঁস মুরগি কিনে পোলট্রির পত্তন করা, টিনের চাল দিয়ে গরু রাখবার উন্নত ধরনের গোয়াল তৈরি করা, তাঁত ঘর বসানো, সব কাজই ছোটখাটো বাধা বিপত্তি সত্ত্বেও ক্রমশ অগ্রসর হয়েছে। আসলে এ অঞ্চলের লোকদের কোনো কিছুতেই গা না লাগাবার স্বভাবই যত গোল বাঁধিয়েছে। কুঁড়েমি এদের মজ্জাগত। কোনো কাজ সম্বন্ধে তাদের উৎসাহ তো নেই।
দায়িত্ববোধেরও অভাব আছে প্রবল। ঠিক মতো কেন, আগাম মাইনে মজুরি নিয়েও যথাসময়ে তারা কাজে আসে না, মাঝে মাঝে একেবারে ডুব মারে। খবর নিলে জানা যায় এক আধ দিন কামাই করাটা তারা দোষের বলে মনেই করে না। এই ধরনের কথার খেলাপ তাদের কাছে অত্যন্ত স্বাভাবিক ব্যাপার, আর অজুহাতও তাদের একেবারে জিভের ডগায়। নিজের জর্জারি ব্যারামের ছুতো তো আছেই, তার ওপর মরা বাপ কি মার নতুন করে গঙ্গাজলির বা না জন্মানো ছেলের মুখে ভাতের দোহাই দিতেও তাদের বাধে না। বিক্রম সিংহ রায় জাঙালবাড়ির মালিক হলেও এ অঞ্চলের খুব বেশি দিনের বাসিন্দা নন। ছেলেবেলা তার এখানে কেটেছিল মাত্র। তারপর জীবনের বেশিরভাগই তিনি বিদেশে, বিশেষ করে বর্মাতেই কাটিয়েছেন। বছর কয়েক আগে সেখান থেকে সর্বশান্ত হয়ে এসে এই ভিটেতে আশ্রয় নিতে বাধ্য হলেও এখানকার মানুষজনের সঙ্গে তার পরিচয় অত্যন্ত অল্প। অবশ্য তাতে তার একার বিশেষ কিছু আসে যায়নি। দু একজন মুনিশ পাহারাদার দিয়েই তার চলে গেছে। শর্মিলাদের গ্রাম লক্ষ্মী সমবায়ের জন্য লোকজন জোগাড় করে কাজে লাগাতে গিয়েই তিনি তাদের গুণপনা টের পেয়েছেন। এইসব দায়িত্বজ্ঞানহীন মানুষজনকে শিখিয়ে পড়িয়ে নিয়ে কাজে লাগাতে শর্মিলাদের সত্যিই এক এক সময় বেশ অসুবিধায় পড়তে হয়েছে। সেই অসুবিধের সূত্রেই তাদের চৌধুরী মশাই অর্থাৎ দেবপ্রতাপ চৌধুরীর সঙ্গে প্রথম ভালো করে পরিচয়। দেবপ্রতাপ চৌধুরী এ তল্লাটের প্রধান গ্রাম দশানি পাড়ার মাতব্বর ব্যক্তি। এ অঞ্চলের বড় জমিদার হিসেবে পয়সা প্রতিপত্তি তার যথেষ্ট। তার ওপর শুধু প্রাচীন বনেদি বংশের আভিজাত্যের ছাপের দরুন নয়, তার নিজের ব্যক্তিগত চরিত্র এবং ক্ষমতার জন্য সবাই তাকে সমীহ করে। দেবপ্রতাপ চৌধুরী তাদের সে সময় সাহায্য না করলে তাদের গ্রাম লক্ষ্মী সমবায়ের গোড়াপত্তনই বোধহয় হতো না। মজার কথা, চৌধুরী মশাইয়ের সঙ্গে প্রথম যোগাযোগটা বেশ একটু রাগারাগির ভেতর দিয়েই শুরু হবার সম্ভাবনা ছিল। মহিন্দর নামে তাঁত ঘরের নতুন কাজে লাগা একটা লোককে নিয়েই ব্যাপারটার সূত্রপাত। লোকটা সত্যিই গুণী। বাংলায় রেশমের নতুন করে চাহিদা তখনও শুরু হয়নি। বেশিরভাগ কারিগর খেতে না পেয়ে অন্য পেশায় চলে গেছে। রেশমের তাঁত শিল্প তখন লোপ পাওয়ার অবস্থায়। শর্মিলা মহিন্দরকে দিয়ে সেই রেশমের শিল্পই আবার জাগিয়ে তুলবে আশা করে তার ওপর সব ভার দিয়েছিল, সেই সঙ্গে 1 মাসের মজুরি আগাম। কিন্তু মহিন্দর আগাম নেবার পরদিন থেকে সেই যে ডুব দিল তার আর দেখা নেই। সমবায়ের অন্য লোকজন পাঠিয়ে তার খোঁজ খবর নিয়ে কিছুই সঠিক জানা গেল না। কখনো শোনা গেল তার অসুখ, কখনো বা শোনা গেল যে সে গাঁ ছেড়েই চলে গেছে। এর মধ্যে বিক্রম সিংহ রায়ের পুরনো বিশ্বাসী পাহারাদার দশরথ একদিন নিজে খোঁজ নিয়ে এসে যা খবর দিল তাতে শুধু অবাকই নয়, মেজাজ গরম হবার কথা। মহিন্দর সাফ বলে দিয়েছে জাঙাল বাড়িতে কাজ করতে এসে আসতে পারবে না। আগাম যা টাকা নিয়েছে তা ফেরত দিয়ে যাবে, তবে আপাতত তার টাকাটা খরচ হয়ে গেছে, তাই রাজাবাবুর সামনে এসে টাকা ফেরত দেবার করার লিখে দিতে রাজি আছে। কেন? মহিন্দর জাঙাল বাড়িতে কাজ করতে নারাজ? জাঙাল বাড়িতে নাকি অপদেবতার জখ পাহারায় আছে। সবাই তাকে ওখানে কাজ নিতে মানা করেছিল, তবু গোড়ায় সে কারোর কথা শোনেনি। কিন্তু জাঙাল বাড়িতে কাজ নেবার প্রথম দিনই বাড়ি ফেরার সময় সে নিজের চোখে জমকে পুরো গড়মহলের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখেছে। তা জখ দেখে সে চুপ করে থেকেছে কেন? চেঁচামেচি হাঁকাহাঁকি করলেও তো জাঙাল বাড়ি থেকে কেউ না কেউ যেতে পারতো তার কাছে। সে বলেছে চেঁচামেচি করবার মতো অবস্থায় তার ছিল না, কারণ ওই বিটঘুটে জায়গায় হঠাৎ ওই জখকে বেরোতে দেখেই তার নাকি এই দাঁত কপাটি লেগে জ্ঞান চলে যায়। নেহাত গুরুবল ছিল বলে শেষ পর্যন্ত এক ভালো মানুষের নজরে পড়ে সে যাত্রায় তার প্রাণ বেঁচেছে। নইলে বেহুশ অবস্থাতে
ওই জগটাকে কোন পাতালে পুঁতে ফেলতো কে জানে। তা এই ভালো মানুষটি কে? মহিন্দর বলেছে চেনা চেনা লাগলেও ঠিক ঠাহর করতে পারেনি। অচেনা একজন মানুষ ওখানে হঠাৎ কেমন করে উদয় হয়ে মহিন্দরের প্রাণ বাঁচালেন? তা অবশ্য দশরথ ব্যাখ্যা করতে পারেনি, কারণ মহিন্দর যা তাকে বলেছে তার বেশি কিছু সে আর কোথা থেকে জানাবে। অজুহাত যা দিয়েছে তা যত অদ্ভুতই হোক, মহিন্দর যে জাঙাল বাড়িতে কাজ করতে চায় না এই মোদ্দা কথাটা ভালো করেই বোঝা গেছে। অথচ লোকটা আগ্রহ ভরেই এ কাজ নিতে এসেছিল। শর্মিলা আর সিংহমশাইয়ের কাছে কাজ আর অগ্রিম মাইনে বুঝে নিয়ে চলে যাওয়ার সময় তার কথাবার্তায় আর চালচলনে মতলব যে এমন পাল্টে যেতে পারে তার এতটুকু ইঙ্গিত পাওয়া যায়নি। জাঙালবাড়ির গড়মহল সম্বন্ধে এই অঞ্চলে নানা ভুতুরে গল্প থাকা স্বাভাবিক। মহিন্দরের সেসব অজানা হওয়ারও কথা নয়। তাছাড়া লোকটা সম্বন্ধে আর কিছু জানা যাক না যাক, ঠকবাজ যে নয় একটু খোঁজখবর নিয়ে ভালোভাবেই জানা গেছে। মিথ্যে ফাঁকি দিয়ে টাকা নেবার ফিকির সে নিশ্চয়ই করেনি। তার এই মতবদলের অন্য কারণ নিশ্চয়ই আছে। জাঙাল বাড়ি থেকে নিজেদের গায়ে যেতে মহিন্দরের তো গড়মহলের দিকে যাবারই কথা নয় ওই ভর সন্ধেবেলায়। গড়মহলের দিক দিয়ে গায়ে যাওয়া যায় না এমন নয়, কিন্তু সে তো সত্যিকারের দুঃসাহসিক ব্যাপার। গড়মহল ছাড়ালেই মজা বাঁওড়ের বিরাট দিগন্ত ছোঁয়া জংলা জলা। যত না অপদেবতার, সাপ খোপের ভয় সেখানে তার চেয়ে বেশি। সেদিক দিয়ে সাহস করে যদি গিয়েই থাকে, তাহলেও ভুতুড়ে মূর্তি দেখে বেহুশ হবার পর চোখে মুখে জলের ছিটে দিয়ে তার সার ফিরিয়েছে সে কে? অসময়ে অমন জায়গায় ঘোরাফেরাই বা সেই লোকটি করছিল কেন? না, ও সব ভুতুড়ে গল্প টল্প সব বানানো অজুহাত। এখানে কাজ করতে না আসার অন্য কোনো গুরুতর কারণ আছে নিশ্চয়ই। কেউ মহিন্দরকে মানা করেছে কাজ নিতে, হয়তো ভয়ও দেখিয়েছে। সেরকম লোক কে হতে পারে? আর ওই রাজা বাবুটি বা কে? রাজাবাবু মানে দেবপ্রতাপ চৌধুরী। আসলে রাজা টাজা কিছু নয়, পয়সা প্রতিপত্তি আছে বলে এখানকার লোকে, বিশেষ করে গরিব দুঃখীরা রাজাবাবু বলে ডাকে। তবে বনেদি জমিদার বংশ বটে। এককালে ওই চৌধুরীদের সঙ্গে আমাদের সিংহরায়দের খুব রেশারেশি আর আকছি ছিল বলে শুনেছি। বড় বাওড়া নিয়েই দাঙ্গা হাঙ্গামা হয়ে গেছে অনেকবার। আমার সঙ্গে রাজাবাবুর বিশেষ পরিচয় নেই। বর্মা থেকে এসে এখানে বাসা বাঁধবার পর সামান্য 2-4 বার দেখা সাক্ষাৎ হয়েছিল মাত্র। তোমরা এখানে এসে গ্রাম লক্ষ্মী সমবায় নিয়ে কাজ শুরু করবার পর কাছের গ্রাম থেকে দরকারি জিনিসপত্র ও মানুষজন জোগাড় করার ব্যাপারে দেবপ্রতাপ চৌধুরীর সঙ্গে আর একটু বেশি যোগাযোগ হয়েছে, এই আর কি। চৌধুরী গাঁয়ের মাথা এবং এ অঞ্চলের মাতব্বর ব্যক্তি, তার সাহায্য পরামর্শ তাই মাঝে মাঝে না নিয়ে পারা যায়নি। দেবপ্রতাপ চৌধুরী কিন্তু গোড়া থেকেই মেয়েদের এই পুরুষালী প্রচেষ্টা একটু যেন বাঁকা চোখে দেখেছেন বলে সিংহরায় মশাইয়ের ধারণা। অন্তত তার মুখে হাসি ঠাট্টা একটু আধটু যা শোনা গেছে, তাতে এ ব্যাপারে তার সমর্থন নেই বলেই মনে হয়েছে। প্রথমবার শর্মিলাদের ডেয়ারির জন্য গায়ে গরু কিনতে গিয়ে সিংহরায় মশাইকে দেবপ্রতাপ চৌধুরীরই শরণ নিতে হয়েছিল। গায়ে বেচবার মতো ভালো গরু কারো নেই, সবাই দেবপ্রতাপ চৌধুরীর কাছেই যেতে বলেছিল। চৌধুরী বাড়ির গোয়ালে নাকি একেবারে সেরা জাতের সব গরু আছে। বিক্রম সিংহ রায় তাই গিয়েছিলেন। সব শুনে চৌধুরী মশাই উদার হয়ে বলেছিলেন, তা নিয়ে যান না, যে কটা গরু দরকার। গোটা 10 হলেই চলবে তো? না, গোটা 10 নয়, 2 হলেই হবে। মোটে 2? হ্যাঁ, দাম
আরে দাম আবার কি দেবেন, দাম আপনাদের দিতে হবে না। তা কি করে হয়? দেখুন, দুদিন বাদেই তো এই গ্রাম গ্রাম খেলার শখ আপনার ভাইজিদের মিটে যাবে। তখন জলের দরে আমার কাছেই সব বেচতে আসবে। অবলা বধ করে সেই লাভটা আর করতে চাই না। তার চেয়ে আপনি কদিন গরু দুটো ভাড়ায় নিয়ে যান। খেলাধুলো শেষ হলে চলে যাওয়ার সময় না হয় ভাড়া হিসেবে কিছু ধরে দিয়ে যাবেন। সিংহরায় মশাইয়ের কাছে এই পর্যন্ত শুনেই শর্মিলা রেগে আগুন হয়ে উঠল। আস্পর্ধা তো কম নয় আপনার চৌধুরী মশাইয়ের। এসব কথা আগে তো কিছু বলেননি পিসি মশাই। পিসে মশাই স্বীকার করেন যে গাঁয়ের লোকের মন একটু গোড়া আর সেকেলে হয়েই থাকে। তবে চৌধুরী মশাইয়ের শেষ ঠাট্টাটাই অবশ্য একটু মাত্রা ছাড়া মনে হয়েছিল পিসে মশাইয়ের। তখন অবশ্য কথাবার্তা সব হয়ে গেছে। পিসে মশাইয়ের পীড়াপিড়িতে চৌধুরী মশাই গরু দুটির যৎসামান্য দাম নিতে রাজি হয়েছেন। একজন রাখাল দিয়ে গরু দুটি পৌঁছে দেবারও ব্যবস্থা করে পিসে মশাইকে বিদায় দেওয়ার সময় হঠাৎ হেসে উঠেছিলেন তিনি। ও গরু দুটো তো আমার কাছেই আবার ফেরত আসবে জানি। আপনার ওই জাঙাল বাড়িও শেষ পর্যন্ত গ্রাম লক্ষ্মীর কৃপায় আমাকেই কিনতে হবে। বলেন তো এখন থেকেই বায়না দিয়ে রাখি। ও পোড়ো ভিটের দাম আমার চেয়ে বেশি কেউ দেবে না। মনে মনে চটলেও সিংহরায় মশাই উপযুক্ত জবাব খুঁজে পাননি। ভেতরে ভেতরে গজরাতে গজরাতে সেদিন চলে এসেছিলেন। সে ঘটনা স্মরণ করে এতদিন বাদে একটু সন্দিগ্ধই হয়ে উঠলেন, বিশেষত শর্মিলার তাতে সমর্থন পেয়ে। সব কথা শুনে শর্মিলার তখন বেশ দৃঢ় ধারণা হল দেবপ্রতাপ চৌধুরী বা রাজাবাবু মানুষটি মোটেও সুবিধের নন। গ্রামলক্ষ্মী সমবায় বিফল হওয়ায় যেন তার বেশ কিছু স্বার্থ আছে। কে জানে, জাঙাল বাড়িটা দাও মেরে সস্তায় কেনবার ফিকিরেই হয়তো শর্মিলাদের কাজে তিনি এইরকম লুকিয়ে বাগড়া দিচ্ছেন। তাঁত ঘরের মহিন্দার তো বটেই, তাদের অন্য লোকজনও বেশিরভাগই রাজাবাবুরই তাঁবেদার। মহিন্দার তাঁর গোপন প্ররোচনাতেই হয়তো কাজ একবার নিয়েও তা ছেড়ে টাকা ফেরত দেওয়ার কথা বলতে সাহস করেছে। হয়তো থেকে সন্দেহটা ক্রমশ নিশ্চিত হয়ে উঠছে। রাগে ও উত্তেজনায় শর্মিলা পিসে মশাইকে নিয়ে নিজেই রাজাবাবুর সঙ্গে পরের দিন বোঝাপড়া করতে যাবে বলে ঠিক করল। আশ্চর্যের কথা, ঠিক যেন অন্তর্যামীর মতো তাঁদের মনের কথা বুঝে দেবপ্রতাপ চৌধুরী তার পরদিন সকালেই তার গাড়িতে জাঙাল বাড়ি এসে হাজির। তবে একা নয়, সঙ্গে স্টেশন মাস্টার বক্সিবাবুও আছেন। চৌধুরী বা বক্সিবাবুর সঙ্গে শর্মিলা আর বিনতার কোনো পরিচয়ই ছিল না। পিসে মশাইয়ের সঙ্গেও যা ছিল তাও ওই যৎসামান্য। হঠাৎ দুজনের এভাবে দেখা করতে আসায় শর্মিলারা তাই বেশ একটু অবাক হলো। দেবপ্রতাপ চৌধুরীর সঙ্গে বোঝাপড়াটা তাকে বাড়িতে পেয়েও প্রথমটায় তারা শুরু করতে পারেনি। এ অঞ্চলের রাজাবাবুর ব্যবহারে ত্রুটি ধরবার মতো কেউ নেই। আপনারা আমাদের এই অঞ্চলের অতিথি। আপনাদের সঙ্গে অনেক আগেই আলাপ করতে আসা উচিত ছিল, কিন্তু একা একা আসতে ঠিক সাহস হচ্ছিল না। শর্মিলা ঠোঁট কাটা, তার উপর মেজাজটা তার গরম হয়েই ছিল। নতুন আলাপ আর মানে লোক বলে সে রেয়াত করেনি। হ্যাঁ, যেরকম বিপদের জায়গা শুধু সঙ্গী নয়, তলোয়ার বন্দুক নিয়েও আসা উচিত ছিল। তাতেও ভয় কাটতো না। আসল কথা কি জানেন, আমরা গাঁইয়া মানুষ তো, যতই বনগাঁয়ে শিয়াল রাজা হই, আপনাদের মতো শহুরে সভ্য একেলে মেয়েদের সামনে এলেই আমরা একটু ভড়কে যাই। তাই বুঝি দূরে আর পেছনে থেকে আমাদের কাজে বাদ সাধছেন? জঙ্গাল বাড়ির বড় উঠোনটা পেরিয়ে শর্মিলাদের বসবার ঘরের দিকে যেতে যেতে কথা হচ্ছিল। তার কথার উত্তরে অন্য কেউ কিছু বলার আগেই চৌধুরী মশাই চারিদিকে চোখ বুলিয়ে বললেন, আপনাদের কাজকর্ম তো সব বন্ধ দেখছি। আগাম টাকা নিয়ে লোকজন বেইমানি করেছে শুনলাম, সেটা শুনেই আরও আসতে হলো। তাই শুনেই এলেন?
হ্যাঁ, ব্যবস্থাও যে একেবারে করে আসেনি তা নয়। আমাদের গাঁয়েরই মহিন্দর বেয়াড়াপনা করছিল তো, ওটা নিয়ে আপনাদের আর ভাবনা নেই। মহিন্দর অন্তত আর গোলমাল কিছু করবে না, আজই সে কাজে আসছে। পিসে মশাইয়ের জন্য বরাদ্দ বাইরের ঘরে সবাই তখন গিয়ে বসেছে। পিসে মশাই বা শর্মিলা দুজনেরই মুখের বিরক্তি হঠাৎ বিস্ময় হয়ে ওঠায় প্রথমটায় কোনো কথা বেরোয়নি। মহেন্দ্র সত্যিই আসছে? ভূত দেখা টাকা তাহলে সব বানানো? না, বানানো ছুতো নয়। তার মানে সত্যিই সে ভূত দেখেছে বলছেন? তার ভূতের ভয় তাহলে কাটলো কি করে? আপনি কাটালেন বুঝি? আমার ছাড়া আর কারোর কথা সে মানতে চায় না। কিন্তু আপনার কথাই বা মানলো কি করে? আপনি বুঝি বললেন ভূত টুত মিথ্যে, আর অমনি মহিন্দর সব মেনে নিল, তাই না? সে যা দেখেছে তা যে ভূত নয়, প্রমাণ দিয়ে তাকে বুঝিয়ে দিয়েছি, তবে না মেনেছে আমার কথা। প্রমাণ দিয়ে বুঝিয়েছেন যে ভূত নয়? তা কি প্রমাণ শুনি? প্রমাণ এই যে আপনাদের সামনে, স্বয়ং বক্সিবাবু। হ্যাঁ হ্যাঁ, মহেন্দর সেদিন গড়মহলের ভেতর থেকে ভরসন্ধ্যার আবছা আলোয় ভূতের মতো কাউকে বেরোতে দেখেছিল। ভূত নয়, আমি তখন ওখান থেকে বেরিয়েছিলাম। জাঙালবাড়ি আর গড়মহল সম্বন্ধে আতঙ্ক মেশানো কয়েকটা ধারণা এই অঞ্চলের লোকের মজ্জা আগত। মহিন্দর তাই অন্ধকারে আমাকে ওই বুতুড়ে জায়গা থেকে বেরোতে দেখেই চিৎকার করে উঠে ভিড়মি খেছে। আমাকেই তখন গিয়ে তাকে নাড়াচাড়া করে চাঙ্গা করতে হয়েছে। মহেন্দরকে অবশ্য আমি চিনতাম না, পরিচয় নেবার সুযোগও হয়নি। তখন অন্ধকার আরও গাঢ় হয়ে এসেছে, তাই একটু চাঙ্গা হয়ে আমার দিকে ভালো করে একবার তাকাতেও সাহস না করে সে পড়ি কি মুড়ি করে ছুট দিয়েছিল এই পুরনো পাথুরে পোলটার দিকে। কোনো লাভ নেই বলে আমিও আর ডাকাডাকি করিনি। বক্সিবাবু তারপরে এই অঞ্চলের প্রাচীন ইতিহাস শুনিয়ে কেন সময় সুযোগ পেলে তিনি পুরাকীর্তির নিদর্শন খুঁজতে আসেন তা বোঝান, এবং শেষকালে সিংহরায় আর জাঙালবাড়ির নতুন পরিচালকদের কাছে মাঝে মাঝে ওই ধ্বংসস্তূপে এসে খোঁজাখুঁজি করার অনুমতি চান, তাঁরও চৌধুরী মশাইয়ের হয়ে। সে অনুমতি তাঁদের সানন্দেই দেওয়া হলো। সেই সঙ্গে শর্মিলা আর বিনতা পুরাকীর্তির নিদর্শন খোঁজার ব্যাপারে উৎসাহিত হয়ে এই অঞ্চলের প্রাচীন ইতিহাস সম্বন্ধে নানান প্রশ্ন করে। বেশিরভাগ প্রশ্নের জবাব বক্সিবাবুই দেন, কিন্তু সেদিনই বিনতার চোখে পড়ে শর্মিলার প্রশ্নের বেলায় উত্তর দেবার ব্যাকুলতা চৌধুরী মশাইয়ের একটু বেশি। সেদিনের পরিচয় ক্রমশ ঘনিষ্ঠ হয়ে উঠল পরে। বক্সিবাবু স্টেশন ফেলে সবসময় আসতে পারেন না, কিন্তু দেবপ্রতাপ চৌধুরীকে প্রায়ই তাঁর পুরনো হুডখোলা মরেস গাড়িটায় জাঙালবাড়িতে আসা যাওয়া করতে দেখা গেছে। তাঁর সাহায্য ও পরামর্শ পেয়ে শর্মিলারা অনেক হাঙ্গামা থেকে রেহাই পেয়েছে। শুধু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের নেশাতেই চৌধুরী মশাই জাঙালবাড়িতে এত ঘন ঘন যাতায়াত করেন বা গড়মহলে খুশিমতো ঘোরাফেরার অধিকারের জন্য তা মনে হয় না। মনে হয় একদিন গ্রামলক্ষ্মী সমবায় যার কাছে হাসি ঠাট্টার ব্যাপার ছিল, তাঁর এই পরিবর্তনের মূলে আরও কিছু আছে। বিনতার অন্তত তখন থেকেই ধারণা রাজাবাবু শর্মিলাকে প্রথম দেখার পরই কাবু হয়েছেন। হপ্তায় অন্তত 3 দিন তখন বিকেলে প্রত্নতত্ত্ব সন্ধানীদের মজলিস বসে। বক্সিবাবু আসুন বা না আসুন, চৌধুরী মশাই প্রত্যেকটিতেই হাজির থাকেন। শর্মিলাও উপস্থিত থাকে, তবে শুধু প্রত্নতত্ত্বেরই আকর্ষণে। উৎসাহ না থাকলেও বৃদ্ধ সিংহরায় মশাই এই মজলিসে যোগ দেন। তাঁর কাছে অবশ্য ক্রমশ প্রত্নতত্ত্ব সংগ্রহের এই হুজুগ বেশ বিরক্তিকর। শর্মিলাকে একদিন তিনি বক্সিবাবু আর চৌধুরী মশাইয়ের সব কথা সরল বিশ্বাসে মেনে নেওয়া সম্বন্ধে সাবধান করলেন। গ্রাম লক্ষ্মী ছেড়ে তোমরা কি শেষ পর্যন্ত বাস্তুল লক্ষ্মীর যখের ধন খুঁড়ে বার করতেই মাতবে নাকি? হ্যাঁ, তা মাতলে ক্ষতি কি? দুটো ইট পাথর নেড়ে আর একটু মাটি খুঁড়ে যদি হিরে মোহর পাওয়া যায়,
তাহলে গ্রাম লক্ষ্মীর পেছনে অত ছোটাছুটি হয়রানির দরকার কি? সেদিন যে তাম্রশাসনের টুকরো পাওয়া গেছে তাতে কি ইশারা আছে জানেন? ওই গড়মহলের তলায় কুবেরের ভাণ্ডার লুকোনো আছে, ঠিক হদিশটি শুধু পাওয়ার ওয়াস্তা। মুখেই ঠাট্টা করছো, কিন্তু এই নেশা যারা ধরিয়েছে সেই বক্সিবাবু আর চৌধুরী মশাইয়ের উপর রাগ হচ্ছে আমার। তাদের এই বেয়াড়া খেয়াল নিয়ে বাড়াবাড়ি বন্ধ করা উচিত। আপনার কোনো ভয় নেই পিসেমশাই, পুরাতত্ত্ব নিয়ে একটু নাড়াচাড়া করে মজা পাই বলে তার জন্য নিজেদের আসল কাজ ভুলবো এমন আহাম্মক আমরা নই। তাও কোথা থেকে যে কি হয়ে যায় কেউ বলতে পারে। সেকেলে কিছু যদি থাকেও এখানে, তা নিয়ে খোঁচাখুঁচি করলে কোনো সাপ মন্নি যে লাগবে না তাই বা কে জানে। শর্মিলারা এ নিয়ে আর তর্ক করেনি। দেশ বিদেশ ঘোরা মানুষ হলেও পিসেমশাইয়ের মনের কুসংস্কার দেখে নিজেদের মধ্যে একটু হাসাহাসি করেছে। তাদের প্রত্নতাত্ত্বিক মজলিসেও পিসেমশাইয়ের অনুপস্থিতিতে একদিন বক্সিবাবু আর চৌধুরী মশাইকে শর্মিলা একটু সাবধান করেও দিয়েছে। পিসেমশাইয়ের সামনে গড়মহলের প্রত্নতত্ত্ব নিয়ে বেশি উৎসাহ আপনারা দেখাবেন না। কেন কেন কেন? ওর তো এই ব্যাপারে বেশ আগ্রহ আছে বলে মনে হয়। এই তো কিছুদিন আগে ওই তাম্রশাসনের টুকরোটা পাওয়ার পর যখন সেটা নিয়ে আলোচনা করি, তখন তো বিরক্তি কিছু দেখিনি। তখন ছিল না, কিন্তু এখন হয়েছে। তার মানে এই জায়গাটায় কোনো জকটক গোছের অপদেবতা রাজত্ব করছে বলে মনে করেন সিংহরায় মশাই। তার সম্পত্তি খোঁজাখুঁজি করলে ঘাড় মোটকে দেবে বা অনিষ্ট করবে, ওই রকম কিছু। ধারণাটা প্রায় ওরকমই। তাহলে আর কাজ কি অপদেবতাকে ঘাঁটিয়ে? আপনাদের গ্রাম লক্ষ্মী সমবায়ে এই অভিশাপের জায়গা থেকে তুলে নিয়ে চলুন না অন্য কোথাও। এই খাঁ শূন্য ভুতুড়ে তেপান্তরের চেয়ে অনেক ভালো জায়গা এখনই আপনাদের দেওয়ার জন্য ব্যবস্থা করছি। ওমা, তাই নাকি? তা জায়গাটা কোথায়? আপনার বাড়ির কাছাকাছি না হলে কিন্তু চলবে না, আর দামটাও সস্তা হওয়া দরকার। এখানে আমাদের পয়সাই লাগে না, জানেন তো। পয়সা সেখানে লাগবে নাকি? সে জমি অমনি। আচ্ছা, আপনার এই উদার প্রস্তাবের কথা পরে ভাবা যাবে। এখানকার অপদেবতা আগে তার কোপটোপ দেখান, তারপর না হয়। শর্মিলা ঠাট্টা করে যা বলেছিল তা অমন নিদারুণ সত্য হয়ে উঠবে সত্যি কেউ ভাবতে পারেনি। ব্যাপারটা শুরু হয় অদ্ভুতভাবে। মাস দুই আগে একদিন গভীর রাত্রে তারা কাতর আর্তনাদের মতো অমানসিক এক চিৎকার শুনতে পায়। শর্মিলা আর বিনতা ভেতরের একটা ঘরে শোয়, পিসেমশাই শুতেন বাইরের ঘরে। সেদিন মাঝরাত্রে পিসেমশাই দরজায় ধাক্কা দিয়ে তাদের জাগান। বাইরের ঘরে একটা লণ্ঠন সারা রাত সলতে নামিয়ে জ্বালানো থাকে। দরজা খোলবার পর তিনি সেটা হাতে করে যেরকমভাবে কাঁপতে কাঁপতে তাদের ঘরে ঢোকেন, তাতে তারা প্রথমটা একটু অবাক হয় লণ্ঠনের আলোয় তাঁর মুখের চেহারা দেখেও। বৃদ্ধ হলেও বিক্রম সিংহরায়কে সাহসী বলেই তারা জানে, কিন্তু তার সমস্ত মুখ ভয়ে যেন ফ্যাকাশে হয়ে গেছে তখন। কি হয়েছে কি পিসেমশাই? পিসেমশাই, শুনতে পাচ্ছ? শুনতে তারা পেল বাইরে ঠিক যেন তাদের ইদারার কাছ থেকে কেউ কাউকে যেন গলা টিপে হত্যা করছে। এমনই একটা কাতর আর্তনাদ দুবার রাত্রির অন্ধকারকে শিউরে দিয়ে থেমে যায়। শর্মিলা প্রথমে কিছুক্ষণ ভয়ে কাঠ হয়েই দাঁড়িয়ে থাকে, তারপর পিসেমশাইয়ের কাছ থেকে লণ্ঠনটা নিয়ে সে বাইরের দরজা খুলে ছুটে বেরোতে যায়। বিক্রম সিংহ এবং বিনতা দুজনেই তাকে ধরে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে সকালের জন্য অপেক্ষা করতে বলে। ভোর হতে না হতেই শর্মিলা বেরিয়ে পড়ে। পিসেমশাই আর বিনতাও যায় তার সঙ্গে, কিন্তু বাইরে ইদারার কাছে বা আর কোথাও গত রাত্রের ঘটনার কোনো চিহ্নই দেখা যায় না।
শুধু বাইরের তাঁত ঘরের রাত্রের পাহারাদার হিসেবে যে দুটি লোক থাকে তাদের কারো পাত্তা নেই। দিনের বেলা তাদের বাড়িতে খোঁজ করতে পাঠিয়ে যে খবর পাওয়া যায় তা অদ্ভুত। সে দুটি লোক আগের রাত্রেই নাকি তাদের ঘরে ফিরে এসেছিল। তারপর সকাল হওয়ার আগে তারা কোথায় গেছে কেউ জানে না। রাত্রের ঘটনার কথা কোথাও চাউর না করে শর্মিলা, বিনতা এবং পিসেমশাই পলাতক পাহারাদারদের জায়গায় আরও দুটি লোককে বহাল করে রাত্রে জাঙ্গাল বাড়িতে শোয়ার জন্য। সেই অমানসিক আর্তনাদ পরের দিন রাত্রেও শোনা যায়। এবার ইদারার কাছ থেকে নয়, বাড়ির ভগ্নস্তূপের অংশের দিক থেকে। পাহারাদারদের সঙ্গে শর্মিলা টর্চের আলোয় যতখানি সম্ভব সেই পুরো বাড়ির অংশটা পরীক্ষা করে দেখে সেই রাত্রেই, কিন্তু কোনো হদিশই পাওয়া যায় না এই রহস্যের। এরপর থেকে উপদ্রব আরও বাড়তে থাকে। এবার আর শুধু ভয় দেখানো অমানসিক চিৎকার নয়, তার সঙ্গে আরও অদ্ভুত অবিশ্বাস্য নানা ঘটনা ঘটতে থাকে। এক সকালে ইদারার চারধারের বাঁধানো চত্বরে রক্তমাখা পায়ের কয়েকটা ছাপ দেখা যায়। যে দুজন পাহারাদার এতদিন পর্যন্ত কোনো রকমে টিকে ছিল তারা সেই দিন থেকেই হাওয়া। গোয়ালে, বাগানে এবং তাঁত ঘরে যারা কাজ করে তারাও এখন বিকেল হতে না হতেই কাজ ছেড়ে পালাবার জন্য ব্যস্ত। জাঙাল বাড়ির ওপরে অপদেবতার কোপের কথা সারা গাঁয়েই রটে গেল। এরই মধ্যে একদিন গভীর রাত্রে পেছনের ধ্বংসস্তূপের ভেতর থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। সকালবেলা খোঁজ করে দেখা যায় সেখানে এক রাশ খড় কোথা থেকে কে জড়ো করে তাতে আগুন দিয়েছিল। গাঁয়ের লোককে কিন্তু সে কথা বিশ্বাস করানো যায় না। তারা রাত্রে গাঁ থেকে এইরকম অদ্ভুত আগুন আর ধোঁয়া দেখেছে। ব্যাপারটা যে ভৌতিক এ বিষয়ে কারো কোনো সন্দেহই আর নেই। অবশ্য চৌধুরী মশাই এসব কথা শুনে নিজে থেকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তিনি তাঁর বন্দুক নিয়ে রাত্রে জাঙাল বাড়িতে পাহারায় থাকার প্রস্তাব দেন, কিন্তু শর্মিলাই তাতে আপত্তি জানায়। এমনকি কিছুদিনের জন্য তাঁর বাড়িতে বিনতাকে নিয়ে থাকার অনুরোধও সে প্রত্যাখ্যান করে। এই অনুরোধ করবার জন্য শর্মিলাদের সমবয়সী দুইজন ভাইঝিকে সঙ্গে নিয়েই এসেছিলেন চৌধুরী মশাই, কিন্তু শর্মিলা তাদের শুধু ধন্যবাদ জানিয়েই ফিরিয়ে দিয়েছে। এই পর্যন্ত বিবরণ শুনে পরাশর ও আমি দুজনেই অবাক হই। চৌধুরী মশাইকে পাহারা দিতে দিলে না কেন? তার বাড়িতে গিয়ে কদিন থাকলেই বা কি ক্ষতি ছিল? এতে হাসির কি আছে আমি তো বুঝে উঠতে পারছি না। হাসছি চৌধুরী মশাইয়ের অবস্থাটা ভেবে। ভদ্রলোক কত চেষ্টাই না করেন আমাদের সাহায্য করবার, কিন্তু শর্মিলা ওকে পাত্তাই দেয় না। কেন, চৌধুরী মশাই কি লোক ভালো নন? আমার তো ভালো লোক বলেই মনে হয়। শর্মিলার জন্য উনি তো জান দিতে প্রস্তুত। তুই থাম তো। শর্মির ওপর ওর দুর্বলতা আছে নাকি? উনি তো বয়স্ক, ওর মেয়েরাই তো তোমাদের বয়সে শুনলাম। মেয়ে কোথা থেকে থাকবে? উনি বিয়েই করেননি। ওর বয়সও এমন কিছু হয়নি। বাপ মামারা ভাইজিদের মানুষ করেছেন বলে তাদেরই মেয়ে বলেন। আচ্ছা, খুব ওকালতি হয়েছে। অত যদি পছন্দ তো নিজেই স্বয়ংবরা হ না। এখন আসল কথা বলবো না এইসব বাজে হাসি মশকরা চলবে? হ্যাঁ না না, আসল কথাই শুনি। আসল কথা তারপর আর বেশি কিছু নেই। চৌধুরী মশাই তার বাড়িতে গিয়ে থাকবার জন্য যেদিন ভাইজিদের নিয়ে এসে অনুরোধ করে যান, তার পরের দিনই বিকেল বেলায় বক্সিবাবু আসেন আমাদের খোঁজ নিতে। এদিকে নতুন করে সবজি বাগানের মাটিটা চষবার সময় পুরনো ভাঙা একটা তামার টুকরোও পাওয়া যায়। তাতে কয়েকটা অক্ষর যেন খোদাই করা। সেই টুকরোটা বক্সিবাবুকে দেওয়ায় দারুণ উৎসাহিত হয়ে ওঠেন তিনি। ওই খোদাই করা তামার টুকরো কোনো সেকালের মন্দিরের জন্য জমির দানপত্রের তাম্রশাসনের অংশ বলে তার বিশ্বাস। তিনি আমাদের এ জায়গার ওপর ভালো করে নজর রাখতে বলেন। হয়তো অত্যন্ত দামি কিছু এখানেই আমরা পেতে পারি, সে আশ্বাসও তিনি দেন।
তেমন কিছু অবশ্য পাইনি এ পর্যন্ত। তবে একদিন গোয়াল ঘরটা বাড়াবার সময় মাটি খুঁড়তে গিয়ে আমাদের মুনিশ গোটা 2 পুরনো মুদ্রা গোছের পায়। সেগুলো বক্সিবাবুকে দেখাবার জন্য দিয়ে এসেছিলাম তার পরপরই। কিছুদিন বাদে উনি অবশ্য জানান সেগুলো সত্যিকারের মুদ্রা নয়। সেদিন আমাদের বিপদের কথা চৌধুরী মশাইয়ের মুখে শুনেই তিনি খোঁজ নিতে এসেছিলেন। ব্যাপারটার মানে তিনিও কিছু বুঝতে পারেননি। সন্ধ্যা হতে পিসিমশাইয়ের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে করতে তিনি পাথুরে পোলের রাস্তায় স্টেশনে ফিরে যান। পিসিমশাই তাকে পাথুরে পোলের কাজ পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন, যেটা তার মনে আছে। পিসিমশাই কিন্তু সেই সন্ধে থেকেই নিরুদ্দেশ। সন্ধে পেরিয়ে রাত হতেই আমরা উদ্বিগ্ন হয়ে উঠি। পিসিমশাই আগে ভীতু ছিলেন না, কিন্তু এইসব আজগুবি উপদ্রবের পর থেকে সন্ধ্যের পর তিনি আর বাড়ির বাইরে পর্যন্ত বেরোন না। তার এত রাত পর্যন্ত বাড়ি না ফেরার কোনো কারণ না পেয়ে আমরা ক্রমশই অস্থির হয়ে উঠি। সেদিন নতুন বহাল করা পাহারাদারটাও বাড়ি থেকে দুপুরে একবার ঘুরে আসবার নাম করে সেই যে বেরিয়েছিল, আর ফিরে আসেনি। রাত যখন 10টা, তখন আর ঘরে বসে থাকতে পারিনি। টর্চ নিয়ে বিনিকে সঙ্গে করে বাইরে খুঁজতে বেরিয়েছিলাম। পাথুরে পোল পর্যন্ত তো দেখে এসেছিলামই, এবং পিছন দিকের পোড়ো গড়টারও এদিক ওদিক আমি খুঁজেছি। তারপর গিয়েছিলাম পশ্চিম দিকে গঙ্গার চর পর্যন্ত। বিনির অবস্থা তো বুঝতেই পারছো। আমারও সমস্ত শরীর তখন ভয়ে অবশ, তবু মরিয়া হয়ে মনের জোরে কোনো মতে নিজেকে খাড়া করে দাঁড় করিয়েছি। চিৎকার করে ডেকে আর ঘুরেও পিসিমশাইয়ের কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে ফিরে এলাম আবার বাড়িতে। আসতেই বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। যাবার সময় দরজায় নিজের হাতে তালা দিয়ে গিয়েছিলাম, সে তালা খোলা। ঘরের মধ্যে ঢুকে টর্চের আলোয় সেই রক্তমাখা পায়ের দাগ দেখেই বিনি চিৎকার করে উঠল। আমারও তখন সমস্ত শরীর অসাড় হয়ে টলে পড়বার মতো অবস্থা। পায়ের ছাপটা কেমন ধরনের, মানে জোয়ান লোকের? আর ছাপটা ভেতরের দিকে যাবার না বাইরে বেরোবার মুখে পড়েছে? ছাপটা বড় জোয়ান পুরুষের নয়। ইঁদারার কাছে যেমন দেখা গেছিল খানিকটা তেমন, যেন কোনো ছোট মেয়ের পায়ের। দুটো মাত্র ধ্যাবড়া অস্পষ্ট গোছের ছাপ ঘর থেকে বেরিয়ে যাবার সময় পড়েছে। আচ্ছা, রক্তটা কিরকম লক্ষ্য করেছিলে? জমাট বাঁধা রক্ত কি? রক্ত মানে কিছুক্ষণ পড়ে থাকলে যেমন হয়? হ্যাঁ, জমাট বাঁধাই ছিল, কিন্তু রক্ত কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার তো লালচে গাঢ় কোনো রং বলেই মনে হচ্ছিল, কিন্তু সে সাহসের আর দাম কি? রক্তের বদলে রঙই যদি হয়, তা হলেও কেউ এই জাঙাল বাড়িতে লুকিয়ে থেকে এসব করছে, এ বিষয়ে তো আর কোনো সন্দেহ থাকে না। কি হতে পারে সেটাই এখন গভীর রহস্য। আচ্ছা, পিসে মশাইকে খুঁজে না পেয়ে ফিরে এসে দরজার তালাটা ভাঙা না খোলা দেখেছিলে? না, ভাঙা নয়, খোলাই দেখেছিলাম। তাই দেখে তো প্রথমে একটু আশা পেয়েছিলাম যে পিসেমশাই হয়তো ফিরে এসেছেন। তারপরে ঘরে ঢুকতেই মেঝের ওপরে ওই পায়ের দাগ দেখে আমারও প্রায় হার্টফেল করার মতো অবস্থা হয়েছিল। শর্মিকে চিৎকার করে জড়িয়ে ধরে কয়েক সেকেন্ড বোধহয় বেহুশি হয়ে গিয়েছিলাম। এখন কিন্তু আপনাকে দেখে ততটা ভীতু মনে হচ্ছে না। এখন যে আপনারা এসে গেছেন, তাছাড়া মাত্রা ছাড়িয়ে যাওয়ার পর সব কিছুই বোধহয় খানিকটা সয়ে যায়। সে রাত্রে বাইরের দরজাগুলো শুধু খিলই লাগাইনি, তাতে চেয়ার টেবিল লাগিয়ে সহজে যাতে বাইরে থেকে খোলা না যায় তার ব্যবস্থাও করেছিলাম। তারপর সমস্ত ঘর তন্ন তন্ন করে পরীক্ষা করে জল দিয়ে ওই রক্ত না রং যাই হোক সেটা ধুয়ে ফেলে যখন শুয়েছি, তখন সে দিশেহারা আতঙ্কটা অনেকখানি যেন কেটে গিয়েছিল। তবে আজ দুপুর পর্যন্ত শর্মি না ফেরায় অবশ্য আবার দিশেহারাই হয়ে গিয়েছিলাম। সে রাত্রে বিছানায় শুয়েও কিন্তু আমি ঘুমোতে পারিনি। বিনি একদিক দিয়ে আমার চেয়ে ভালো। ও ভয়ও যেমন বেশি পায়, তেমন ভুলেও যেতে ওর খুব একটা সময় লাগে না। ও খানিক বাদে ঘুমিয়ে পড়েছিল। আমাকেই জেগে থাকতে হয়েছে সারা রাত। সেই রাত্রে আরও সব বিশ্রী উপদ্রব হলো। জানলাগুলো সব বন্ধ করে শুয়েছিলাম। একবার এদিক একবার ওদিক জানলায় কিসে যেন অনেকক্ষণ ধরে আঁচড়াচ্ছে। আমি তা অগ্রাহ্য করে শুয়ে থেকেছি। তারপর আবার সেই গলা টিপে ধরা আর্তনাদ শোনা গেছে, একেবারে যেন বাড়ির ঠিক বাইরে। সেই সঙ্গে শাবল বা ওইরকম কিছু দিয়ে দেওয়ালে ঘা মারবার শব্দ। বিনিকে না জানিয়ে তখন আমি উঠে পড়ে একবার যেখানে শব্দ হচ্ছিল সেই দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। শব্দটা সেদিকে থেমে গিয়ে তখন আরেক দিকে শুরু হয়। এবার আমি তা গ্রাহ্য না করে মনটাকে শক্ত করে বিছানায় এসে রাতটা কোনো রকমে কাটিয়েছি। ভোর হতে না হতেই দরজা খুলে বাইরে বেরিয়েছিলাম।
বিনিকে নিয়ে গেছিলাম। দেখি আমাদের দারোয়ান হিসেবে যাকে রেখেছিলাম সে লোকটা ফিরে এসেছে। বাড়িতে বাচ্চার অসুখের জন্য রাত্রে আসতে পারেনি বলে সে কৈফিয়ত দিচ্ছে। তাই মেনে নিয়ে তাকে ইচ্ছে করেই আমি কিছু জানালাম না। কিন্তু অবাক হয়েছি, বেলা একটু বাড়তে না বাড়তেই চৌধুরী মশাই বক্সিবাবুকে নিয়ে এসে পড়ায়। তারা এসে ব্যস্ত হয়ে পিসিমশাইয়ের খোঁজ করলেন। খবরটা তারপর তাদের জানাতেই হলো। হঠাৎ দুজনে একসঙ্গে পিসিমশাইয়ের খোঁজে আসার কারণটা জিজ্ঞাসা করলাম। তাতে তারা যা বলেছেন তা শুনে একেবারে অবাক হয়ে গেলাম। পিসিমশাই নাকি গত সন্ধ্যায় বক্সিবাবুকে পোল পর্যন্ত এগিয়ে দেওয়ার সময়ে তাকে পরের দিন সকালে চৌধুরী মশাইয়ের বাড়িতে সকাল 8টার মধ্যে উপস্থিত থাকতে বলেছিলেন। চৌধুরী মশাই এবং বক্সিবাবু অত্যন্ত দরকারি কি একটা গোপনীয় কথা তার নাকি তাদের না জানালেই নয়। সেই কথাটা জানিয়ে তারপর পুলিশে যাওয়া উচিত কিনা সে বিষয়ে পরামর্শ করা নাকি তার উদ্দেশ্য ছিল। চৌধুরী মশাই এবং বক্সিবাবু 8টা থেকে 10টা পর্যন্ত অপেক্ষা করেছেন। পিসিমশাই তখনও গিয়ে না পৌঁছনোতে একটু চিন্তিত হয়েই তিনি খোঁজ নিতে এসেছেন। কারণ পিসিমশাই বক্সিবাবুকে যেরকম ব্যাকুলভাবে গোপন কথাটা জানাবার আগ্রহ দেখিয়েছিলেন, তাতে তার ওদের সঙ্গে সময় মতো গিয়ে দেখা না করাটা খুব বেশি রকমই অস্বাভাবিক। পিসিমশাইকে সেই সন্ধ্যার পর থেকেই আর পাওয়া যাচ্ছে না শুনে সমস্ত ব্যাপারটা পুলিশকে জানানোর মত দেন বক্সিবাবু। দুজনেই, মানে বক্সিবাবু আর চৌধুরী মশাই। চৌধুরী মশাইয়ের জেদে তার গাড়িতেই আমরা থানায় যাই। দারোগাবাবু সব শুনে দুজন পুলিশ নিয়ে একেবারে সরজমিনে তদন্ত করতেও চলে আসেন। কিনারা অবশ্য কিছুই করতে পারেননি। আমাদের মতো দুজন অল্প বয়সী মেয়ের এরকম নির্জন বাড়িতে থাকা উচিত নয় বলে উপদেশ দিয়ে সমস্ত ব্যাপারটা যেন আমাদের ভীত মনের কল্পনা এরকম একটা ইঙ্গিত দিয়েই চলে গেছেন। পিসমশায়ের অন্তর্ধান হওয়াটা তো আর কল্পনা নয়, সে বিষয়ে দারোগাবাবুর ধারণা কি? দারোগাবাবুর ধারণা পিসিমশাই আমাদের সঙ্গে ঝগড়া করে রাগে বাড়ি ছেড়ে চলে গেছেন। কার কাছে নাকি এমনি তাই শুনেছেন। ঝগড়া কি কিছু হয়েছিল কখনো? ঝগড়া নয়, তবে একটু মতান্তর ইদানিং 2-একবার হয়েছিল। এসব আজগুবি উপদ্রবে পিসিমশাই শেষ দিকটায় বেশ বিচলিত হয়ে উঠছিলেন। তার ভেতরকার কুসংস্কার চারা দিয়ে উঠেছিল। তার ধারণা হয়েছিল এতকালের পুরনো পোড়ো ভিটেতে আবার চাষাবাদ আর খোঁড়াখুড়ি করে আমরা এখানকার কোনো বাস্তু দেবতার কোপে পড়ছি। আমাদের জন্যই উনি ভয় পেয়েছেন। গ্রামলক্ষ্মী সমবায়ের মতো কাজ আমাদের বয়সী মেয়েদের দিয়ে এখানে হবার নয়, এসব বোঝাবার চেষ্টা তিনি মাঝে মধ্যেই করতেন। তাতে 2-এক সময় একটু ধৈর্য হয়তো হারিয়ে ফেলে অন্ধ কুসংস্কার নিয়ে কড়া কথাও শুনেছি, মানে বলেও ফেলেছি হয়তো, কিন্তু সেসব কথা তো তিনি গায়ে মাখতেন না। আচ্ছা, যেদিন সন্ধ্যায় তিনি নিরুদ্দেশ হন সেদিন বক্সিবাবুকে চৌধুরী মশাইয়ের বাড়িতে দেখা করতে অনুরোধ করা ছাড়া আর কি তিনি কিছু বলেছিলেন? হ্যাঁ, শুনেছি। পিসিমশাই প্রথমে নাকি বক্সিবাবু আর চৌধুরী মশাইকেই দোষ দিয়েছেন এই জায়গার প্রত্নতত্ত্ব নিয়ে আমাদের খেপিয়ে তোলার জন্য। গ্রামলক্ষ্মী নয়, আসলে এখানকার সেকালের কোনো দামি জিনিস খুঁড়ে পাবার লোভেই আমরা এখানে জেদ করে আছি, আর তাই কোনো এক অপদেবতার কোপে পড়েছি বলে তার ধারণার কথা পিসিমশাই বক্সিবাবুকে জানিয়েছিলেন। এই অভিশাপের জায়গা থেকে আমাদের ছাড়াবার চেষ্টা করতেই তিনি তাকে অনুরোধ করেছিলেন। কি বলেছেন তাতে বক্সিবাবু? তিনি আর কি বলবেন, পিসিমশাইয়ের অদ্ভুত ধারণার কথা তো তার অজানা নয়। মনে মনে তাই নিশ্চয়ই তিনি হেসেই ছিলেন। তবে অপদেবতার কূপ হোক আর যাই হোক, এসব অদ্ভুত ব্যাপার ট্যাপার যখন ঘটছে তখন আমাদের মতো মেয়েদের এখানে না থাকাই ভালো, এই বিষয়েই তিনি মত প্রকাশ করেছিলেন। সেকালের যখের ধনটন পাওয়ার লোভ সত্যিই আপনাদের আছে নাকি? পেলে আপত্তি করব না, কিন্তু এখানে আমার তেমন লোভ নেই। তবে এখানে কুষাণ আর গুপ্তযুগের মুদ্রা তো বটেই, এমনকি অঢেল সোনাদানা পাওয়াও আশ্চর্যের নয়। বক্সিবাবুই একবার স্বীকার করেছেন তাম্র শাসনের ভাঙা টুকরোতে তাঁরই নাকি ইঙ্গিত রয়েছে। লোভ, লোভ, সমস্ত রহস্যের মূলই হলো লোভ। আচ্ছা, চৌধুরী মশাই তোমাদের তার বাড়িতে নিয়ে যাওয়ার অনুরোধ করতে আসেন কবে? সেদিনই থানা থেকে আমাদের প্রথমে এখানে পৌঁছে দিয়ে তিনি চলে যান। বিকেলবেলায় আবার তার 2 ভাইজিকে সঙ্গে নিয়ে আসেন আমাদের তার বাড়িতে গিয়ে থাকবার জন্য। তোমরা রাজি না হওয়াতে তিনি একটু দুঃখিত হয়েছেন না? একটু নয়, খুব। আমি কাছে না থাকলে বোধহয় কেঁদে কুকিয়ে সাদাসাদি করতেন।
থামবি তুই? চুপ কর তো, আমি থামলে সত্যিটা তো আর মিথ্যে হবে না, না? সত্যি আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। না না বাবা, আমার সাহস নেই। আমি যা কিছু করেছি সবই ওর ভরসায়। তবে সেরার থেকে কিন্তু ভয় টয় পাবার মতো আর কিছু হয়নি। তাহলে সেটা চৌধুরী মশাইয়েরই জন্য। চৌধুরী মশাইয়ের জন্য? তিনি সব থামিয়েছেন নাকি? তিনি তো তাই বলেন। তিনি নাকি তোমাদের এক গুঁয়েমিতে নিরুপায় হয়ে দিনরাত একজন করে পাহারাদারের ব্যবস্থা করেছেন। মিথ্যে কথা। পাহারাদার নয়, চর লাগিয়ে রেখেছেন আমাদের নজর রাখবার জন্য, আর নিজের কোনো একটা মতলব হাসিল করবার জন্য। আর আমি আজই তার প্রমাণ পেয়েছি। কি প্রমাণ? প্রথমত, ওদিকের পোড়ো মহলের এক জায়গায় লুকানো একটা টর্চ, একটা মাপবার হুইল ফিতে, আর একটা ছোট গ্রামোফোনের চোঙার মতো জিনিস। পাহারা দিতে এসব জিনিসের নিশ্চয়ই দরকার পড়বে না। তাছাড়া ওর পাহারাদার গ্রাম থেকে আসা যাওয়া না করে ডিঙিতে গঙ্গা পেরিয়ে যাতায়াত কেন করে? পাহারাদারের নামে ওর চর কিন্তু একজন নয়, অন্তত 2-3 জন গত কয়েক রাত ধরেই এখানে আসছে। এসব তুই কি বলছিস? যা দেখেছি তাই বলছি। আজ ভোরবেলায় উঠে পিসিমশাইয়ের হঠাৎ নিরুদ্দেশ হওয়ার রহস্যের কোনো হদিশ পাওয়া যায় কিনা দেখতে আমি পশ্চিমের গঙ্গার দিকটায় একলা গিয়েছিলাম। এখন গরমের দিনে এদিকটায় চড়া পড়ে গঙ্গা অনেক দূর সরে গেছে। সে চড়ার মাটি কিছু দূর পর্যন্ত শক্ত, আর তারপর নরম কাদা। সেই নরম কাদার চরের কাছাকাছি গিয়ে তার উপর কয়েকটা পায়ের ছাপ দেখে আমি অবাক হয়ে যাই। এদিকে নদীর পাড় এমনই নির্জন যে ভুলেও কেউ কখনো আসে না। এখানে এতগুলো পায়ের দাগ তাহলে কোথা থেকে এসে পড়ল? পায়ের দাগগুলো যে সদ্য আগের রাত্রেই পড়েছে তারও প্রমাণ পাই। জুতো খুলে রেখে আমি সেই পায়ের দাগ ধরে একেবারে গঙ্গার জলের ধারা যেখানে বইছে সেই অবধি পৌঁছে যাই। তারপর সেখানে নরম বেলে কাদায় একটা ডিঙি তুলে রেখে তারপর তাকে ঠেলে জলে ভাসানো হয়েছে তার স্পষ্ট চিহ্নও আমার চোখে পড়ে। গঙ্গার ধার থেকে ফিরে এসে খুব ভালো করে লক্ষ্য করে বুঝতে পারি পায়ের দাগ ক্রমশ শক্ত জমিতে অস্পষ্ট হয়ে এলেও ভাঙা গড়বাড়িটার দিকেই গেছে। গড়বাড়িটার ভেতর ঢোকার পর পায়ের দাগ আর না পেলেও এখানে সেখানে গঙ্গার কাদার ছিটে লেগে থাকতে দেখে কোন দিকে লোকগুলো গেছে খানিকটা আন্দাজ করতে পারি। সেই কাদার ছিটে ধরে এদিক ওদিক একটু খোঁজ করতেই লুকোনো ওই জিনিসগুলো একটা ভাঙা কুলুঙ্গির মধ্যে দেখতে পাই। চৌধুরী মশাইয়ের পাহারা দেবার ব্যবস্থার মানে এবার বুঝতে পারছ? কিন্তু এসব চৌধুরী মশাইয়েরই কাজ, সেটা ভাবছো কেন? ভাবছি কারণ তিনি পাহারার বড়াই মুখ ফুসকে তোমার কাছে করে ফেলেছেন। সন্দেহ আমার আগে থেকেই হয়েছিল। জিনিসগুলো যেমন ছিল তেমনই রেখে দিয়েছো না নাড়াচাড়া করেছো? আমি কি অতই আহাম্মক? ঠিক যেমন ছিল তেমনই আছে। তাহলে হয়তো 2-4 দিনের মধ্যে এই রহস্যের একটা মীমাংসা হতে পারে। শুনছিলে গোয়েন্দা হলেন পরাশর বর্মার প্রথম পর্ব। কাহিনী শ্রী প্রেমেন্দ্র মিত্র। পরাশর বর্মার চরিত্রে রণদীপ, কৃত্তিবাস ও দশরথের চরিত্রে এবং নির্দেশনায় অনুভব, জলধরের চরিত্রে সায়নদীপ, শর্মিলার চরিত্রে খুশি, বিনতার চরিত্রে অধ্যায়, বক্সিবাবুর চরিত্রে শান্তম, চৌধুরী মশাইয়ের চরিত্রে অভিযান, বিক্রম সিংহ রায়ের চরিত্রে ইন্দ্রনীল, শব্দগ্রহণ ও আবহ শুভজিৎ, নাট্যরূপ দিশান, পোস্টার সুজয় গুপ্ত। তাহলে কেমন লাগলো উপন্যাসের প্রথম পর্ব? কমেন্ট করে জানাতে ভুলে যেও না কিন্তু। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দাও, সবার সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ করে দিও। তাহলে দেখা হচ্ছে দ্বিতীয় তথা অন্তিম পর্বে।